Assalamu alaikum. Welcome everyone to lecture 6, our course 20th Century Literature 2, course code ENG 4233. We have already completed our first text, our first drama, Man and Superman. আমাদের এই কোর্সে এই একটাই ড্রামা আমরা পড়ব, ম্যান অ্যান্ড সুপারম্যান বাই জর্জ বার্নার্ড শ। বাকি যে তিনটা টেক্সট এই সবগুলোই হচ্ছে নভেল, মডার্ন নভেল আমরা বলতে পারি। The first modern novel we are going to cover is Lord Jim, written by Joseph Conrad. Joseph Conrad-এর লেখা লর্ড জিম। এখন আপনাদের অনেকেরই হয়তো নামটা জানা থাকার কথা, জোসেফ কনরাডের নাম আপনাদের অনেকেরই জানা থাকার কথা। জোসেফ কনরাড, তার সম্পর্কে আমরা কিছু তথ্য, কিছু ইনফরমেশন আমরা জেনে নেই। লর্ড জিম শুরু করার আগে আমরা তার সম্পর্কে কিছু ইনফরমেশন জেনে নিই। আপনারা আপনাদের স্লাইডে দেখতে পাচ্ছেন, লেফট সাইডে আমাদের জোসেফ কনরাড, ওনার একটা ফর্মাল ফটোগ্রাফ আছে। জোসেফ কনরাড, the first point, জোসেফ কনরাড 1857 to 1924। তার মানে আমরা দেখতে পাচ্ছি উনার জন্ম 1857 সালে এবং জন্ম 1924। 1857 পলাশি যুদ্ধ, তখন সিপাহী বিদ্রোহ হচ্ছে আমাদের এই অঞ্চলে, তখন সিপাহী বিদ্রোহ হচ্ছে, সিপয় মিউটিনি। সেই সিপাহী বিদ্রোহের সময় জোসেফ কনরাড, ওনার জন্ম, ওনার মৃত্যু 1924 সালে। জোসেফ কনরাড যখন জন্মগ্রহণ করেন তখন তার নাম ছিল থিওডর জোসেফ কনরাড কার্জিনস্কি। আমরা সংক্ষেপে তাকে ডাকবো জোসেফ কনরাড। ওনার জন্ম ইন রাশিয়ান অকুপাইড পোল্যান্ড। ওনার জন্ম যখন, ওনার জন্ম পোল্যান্ডে, তখন পোল্যান্ড রাশিয়ার আন্ডারে, রাশিয়া দখল করে রেখেছে পোল্যান্ড। তখন ওই সময় 1857 সাল, তখন পোল্যান্ড দখল হয়ে আছে রাশিয়ানদের দ্বারা। ওই সময়ে ইন রাশিয়ান অকুপাইড পোল্যান্ড জোসেফ ওয়াজ বর্ন। জোসেফ কনরাডের পিতা, তার বাবা, হিজ ফাদার ওয়াজ আ নোটেবল রাইটার। অনেক ওই সময়কার পোল্যান্ডের বেশ বড় একজন লেখক, বেশ বিখ্যাত একজন লেখক, উল্লেখযোগ্য লেখক। হিজ ফাদার ওয়াজ আ নোটেবল রাইটার এবং অ্যান্ড অপোনেন্ট অফ দ্য রাশিয়ান প্রেজেন্স ইন ফাদারল্যান্ড। ওই সময়ে পোল্যান্ডকে দখল করে রেখেছে রাশিয়া। আর জোসেফ কনরাডের বাবা, উনার এতটাই দম, এতটাই সাহস, উনি পোল্যান্ডে বসে রাশিয়ার বিরুদ্ধে কথা লিখছেন। তার বাবা একজন উল্লেখযোগ্য প্রতাপশালী লেখক ছিলেন পোল্যান্ডে, কিন্তু উনি রাশিয়ার বিপক্ষে লিখছেন। তখন কিন্তু পোল্যান্ডকে দখল করে রেখেছে রাশিয়া, তার মানে পরিণাম ভালো হবে না অবশ্যই। যখন তিনি রাশিয়ার বিরুদ্ধে লিখলেন, his political activities caused him and his family to be exiled to Siberia. রাশিয়ার যে গভর্নমেন্ট, রাশিয়ান পাওয়ার, তখনকার যে রাশিয়ার ক্ষমতা যাদের হাতে, তারা তাকে এক্সাইল করে দিলেন, বনবাসে পাঠিয়ে দিলেন, দূরে পাঠিয়ে দিলেন। পোল্যান্ড থেকে পাঠিয়ে দিলেন কোথায়? সাইবেরিয়াতে। আমরা মানুষের সাহসের প্রশংসা করতে পারি, কিন্তু যখন একজন মানুষের অতি সাহসীপূর্ণ কর্মকাণ্ডের জন্য যখন তার পরিবার ক্ষতিগ্রস্ত হয়, when someone's bravery caused suffering to family members, তখন আমাদেরকে একটু গভীরভাবে চিন্তা করতে হয় যে জোসেফ কনরাডের বাবার কাছে হয়তো দেশপ্রেম বড় ছিল, দেশের জন্য তার দায়িত্বটা বড় ছিল, সেই জন্য তিনি দেশের জন্য কথা বলেছেন রাশিয়ার বিরুদ্ধে। তখন রাশিয়া তাকে, রাশিয়া থেকে তাকে পলিটিক্যালি অ্যাকিউজ করা হয়, তাকে পোল্যান্ড থেকে বের করে দেওয়া হয়, তাকে এক্সাইল, দূরে পাঠিয়ে দেওয়া হয় কোথায়? সাইবেরিয়াতে। সাইবেরিয়া রাশিয়ার খুবই ভয়ঙ্কর ঠান্ডা একটা জায়গা, খুবই নিষ্ঠুর একটা জায়গা, সেই জায়গায় তাকে পাঠিয়ে দেওয়া হয়। এটা হচ্ছে শাস্তি। রাশিয়ার বিরুদ্ধে কথা বলার শাস্তি পেয়েছিলেন জোসেফ কনরাডের বাবা। উনি একজন লেখক ছিলেন, উনি রাশিয়ার বিরুদ্ধে লিখেছিলেন। এখন সাইবেরিয়া এমন ভয়ঙ্কর একটা জায়গা,
মানে পৃথিবীর সবচেয়ে ঠান্ডা জায়গাগুলোর মধ্যে একটা, সেখানে ওয়্যার জোসেফস মাদার ডাইড, আমি হাইলাইট করছি, জোসেফস মাদার ডাইড when he was 8। জোসেফ কনরাডের মা সাইবেরিয়াতে মারা যায়, তখন জোসেফ কনরাডের বয়স মাত্র 8। আফটার রিটার্ন ফ্রম এক্সাইল, এরপর যখন তার এক্সাইল শেষ হয়, জোসেফ কনরাডের বাবার এক্সাইল, বনবাস, এক্সাইল যখন শেষ হয়, এখানে বনবাস বলতে বনে তাড়িয়ে দেওয়া বোঝাচ্ছে না, এখানে বন সাইবেরিয়াটাকে রূপক অর্থে বোঝানো হচ্ছে। পরে যখন এক্সাইল থেকে ফিরে আসে, এক্সাইল থেকে ফিরে আসার পর জোসেফ ওয়াজ সেন্ট টু লিভ উইথ হিজ আঙ্কল। হিজ ফাদার ডাইড উইদাউট এভার সিইং হিম অ্যাগেন। জোসেফ কনরাডের বাবা, তার সাথে আর দেখা হয়নি, উনি মৃত্যুবরণ করেন। জোসেফ ওয়াজ সেন্ট টু লিভ উইথ হিজ আঙ্কল। জোসেফ, বাবা, মা মারা গেছেন অলরেডি, বাবাও মারা গেছেন, জোসেফ তার আঙ্কেলের কাছে বড় হচ্ছেন। আমরা নেক্সট স্লাইডে যদি যাই, থার্ড স্লাইড, এখানে আমরা কনরাডের জীবন সম্পর্কে একটু জানতে পারছি, কনরাডের জীবনটা কেমন ছিল। At age 17, কনরাডের বয়স যখন 17 বছর, কনরাড ran away to Marseille। এখানে MARSEIEE, এটার উচ্চারণ যদিও মার্সেইলি হওয়ার কথা, কিন্তু এটার উচ্চারণ হবে হচ্ছে মার্সেই, শেষের LLE টা সাইলেন্ট, মার্সেই। কনরাড মার্সেইয়ে পালিয়ে যান 17 বছর বয়সে, and spent the next 20 years as a sailor। এরপর পরবর্তী 20 বছর উনি নাবিক হিসেবে চাকরি করেন বিভিন্ন জাহাজে। 17 বছর বয়স, তারপরে 20 বছর, তার মানে 37 বছর বয়স পর্যন্ত, 17 থেকে 37, এই 20 বছর উনি নাবিকের চাকরি করেন বিভিন্ন জায়গায়। অ্যামং হিজ এক্সপিরিয়েন্স, তার এই 20 বছরের বিশাল অভিজ্ঞতা, এই অভিজ্ঞতার মধ্যে একটা বিখ্যাত অভিজ্ঞতা, একটা বিশেষ অভিজ্ঞতা হচ্ছে, among his experiences was a trip on a steamboat up to Congo River in 1890। 1890 সালে, তাহলে উনার জন্ম হচ্ছে 1857, 1890-এ উনার বয়স হচ্ছে 33 বছর বয়স। যখন উনার বয়স 33, যখন জোসেফ কনরাড, উনার বয়স 33, আমরা সেই সময়কার কথা বলছি। জোসেফ কনরাডের বয়স যখন 33, তখন একটা স্টিমবোট নিয়ে উনি কঙ্গো রিভার ধরে, কঙ্গো নদী ধরে আফ্রিকার মধ্য দিয়ে যাচ্ছিলেন। এটা একটা বিশেষ অভিজ্ঞতা। 1890 সাল, ওনার বয়স যখন 33, তখন একটা স্টিম বোটে করে কঙ্গো রিভার ধরে যাচ্ছিলেন, which became his basis for his most famous novel The Heart of Darkness। এই যে তার ভ্রমণ, কঙ্গো নদীতে তার ভ্রমণ, তার 33 বছর বয়সে, এই বিশেষ অভিজ্ঞতার উপর ভিত্তি করে, এই অভিজ্ঞতার আলোকে উনি তার এক বিখ্যাত নভেল হার্ট অফ ডার্কনেস লিখেন। এটা হচ্ছে মাস্টার্সে আপনারা এই টেক্সটটা পড়ার সুযোগ পাবেন। হার্ট অফ ডার্কনেস হচ্ছে তার সবচেয়ে বিখ্যাত উপন্যাস, which understandably contains many autobiographical elements। অতএব আমরা অবশ্যই বলতে পারি, জোর দিয়ে বলতে পারি, তার হার্ট অফ ডার্কনেস এই নভেলে বেশ কিছু আত্মজীবনীমূলক উপাদান থাকে, মানে তার জীবনের কিছু সত্যিকারের ঘটনার অবলম্বনে, বেসড অন ট্রু ইভেন্টস, হি রোট হার্ট অফ ডার্কনেস। এখন হার্ট অফ ডার্কনেস আমাদের বিষয়বস্তু না, আমরা সামনে এগিয়ে যাই। হিজ টাইম ইন আফ্রিকা রুইনড হিজ হেলথ। এখন আফ্রিকায় গিয়ে তার স্বাস্থ্য ভেঙে পড়ে, উনি অসুস্থ হয়ে পড়েন, নানা রোগে আক্রান্ত হন, ওনার স্বাস্থ্য ভেঙে যায়। সো হি রিটার্ন টু ইংল্যান্ড, উনি ইংল্যান্ডে ফিরে আসতে বাধ্য হন। ইংল্যান্ডকে উনি কি বলেন? ইংল্যান্ডকে উনি ডাকেন হিজ অ্যাডপ্টেড কান্ট্রি। কনরাড জন্মগ্রহণ করেছিলেন পোল্যান্ডে, এখন উনি আর পোল্যান্ডে ফিরে যাননি, এখন তার অ্যাডপ্টেড কান্ট্রি। মানুষ সন্তান অ্যাডপ্ট করে, মানুষ সন্তান অ্যাডপ্ট করে, উনি একটা দেশকে অ্যাডপ্ট করেছেন, মানে উনি ইংল্যান্ডকে তার নিজের দেশ হিসেবে গ্রহণ করেছেন। হিজ অ্যাডপ্টেড কান্ট্রি ইংল্যান্ড, হি রিটার্ন। ইংল্যান্ডে এসে উনি একটা বিশাল সাহসের কাজ করলেন, বিশাল সাহসের কাজ, সেটা কি? টু সিক হিজ ফরচুন অ্যাজ এ রাইটার। যদিও জাতিগতভাবে উনি ইংলিশ না, ইংলিশ ওনার মাতৃভাষা না, তারপরও উনি চাইছেন নিজেকে একজন লেখক হিসেবে প্রতিষ্ঠিত করতে। টু সিক হিজ ফরচুন অ্যাজ এ রাইটার, উনি ইংরেজিতে লেখক হতে চান, মানে উনি স্বশিক্ষিত, নিজে নিজে ইংরেজি শিখেছেন,
নিজের চেষ্টায় নিজেই লেখালেখি শিখেছেন, লেখালেখি প্র্যাকটিস করছেন, এবং তিনি একজন লেখক হিসেবে প্রতিষ্ঠা পেতে চান। ইংল্যান্ডে এসে, এটা কিন্তু অনেক বিশাল ব্যাপার, কনরাড অন্য বিদেশি ভাষা শিখে সেই ভাষায় সাহিত্য চর্চা করে সেই ভাষার একজন লেখক হিসেবে প্রতিষ্ঠা করতে চাওয়া এক বিশাল সাহসের ব্যাপার। কনরাড সেটা জি চাচ্ছেন। স্যার, মধুসূদন দত্ত তো তাই করেছিলেন। হ্যাঁ, কনরাড, হ্যাঁ মধুসূদন সেটা চেষ্টা করেছিলেন, যদি উনি সফল হননি, কিন্তু কনরাডের বেলায় উনি খুবই ট্যালেন্টেড, উনি সক্ষম হয়েছেন। আচ্ছা, এরপর আমাদের ইয়েলো কালার হাইলাইট করা যে পয়েন্টটা, ওটা যদি আমরা দেখি, কনরাডস নভেল, কনরাডের যে নভেলগুলো, যেমন লর্ড জিম, নস্ট্রোমো, সিক্রেট শেয়ারার, দ্য সিক্রেট এজেন্ট, তার পরবর্তী যে নভেলগুলো, লর্ড জিম, নস্ট্রোমো, সিক্রেট শেয়ারার, এবং ইভেন হার্ট অফ ডার্কনেস, দেখেন লেখা, ওয়ার প্রেজড বাই ক্রিটিক্স বাট প্রডিউস লিটল ইনকাম। সমালোচকদের হাতে, মানে সাহিত্য শিল্প সমালোচক, যারা যারা সাহিত্য সমালোচক, ক্রিটিক্স, তারা খুবই প্রশংসা করেন, বাট এই বইগুলো থেকে উনি কোনো ইনকাম করতে পারেননি। মানে সমালোচকদের হাতে, শিল্প সমালোচকদের হাতে তার বইয়ের প্রচুর সুনাম, কিন্তু সাধারণ মানুষরা তার বই কিনতো না, কারণ তার লেখা অনেকেই বুঝতো না। জোসেফ কনরাড, তার লেখা সাধারণ পাঠকদের কাছে অনেকটাই দুর্বোধ্য, কারণ উনি কঠিন ইংরেজিতে লিখতেন, ওনার বিষয়বস্তু একটু কঠিন, সেই জন্য মানুষজন তার বই অতটা কিনতো না। ডিউরিং হিজ ইয়ার্স ইন ইংল্যান্ড হি সাফার্ড পভার্টি। এখন তার বই কেউ কিনছে না, এখন ওনার একটাই পেশা, অনলি ওয়ান প্রফেশন, উনি লেখক হতে চান, লেখক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান, কিন্তু তার বই কেউ কিনছে না, মানে হচ্ছে উনি অবশ্যই অবধারিতভাবে উনি দারিদ্রে দারিদ্র অবস্থার মধ্যে আছেন। ডিউরিং হিজ ইয়ার্স ইন ইংল্যান্ড হি সাফার্ড পভার্টি অ্যান্ড পুয়ার হেলথ, মানে উনি টাকা পয়সার দিক দিয়েও সাফার করছেন, আর স্বাস্থ্য, আমরা তো অলরেডি জানি যে আফ্রিকায় গিয়ে ওনার স্বাস্থ্য ভেঙে পড়েছে, ওনার স্বাস্থ্য নষ্ট হয়ে গেছে, মানে খুবই অসুস্থ, উনি কিছুদিন পর পরই বিভিন্ন রোগে কষ্ট পান, বিভিন্ন রোগে অসুস্থ হয়ে পড়েন। উনি টাকা পয়সার দিক দিয়েও সাফার করছেন, হি সাফার্ড পভার্টি অ্যান্ড পুয়ার হেলথ এট দ্য সেম টাইম। উনি টাকা পয়সার দিক দিয়েও সাফার করছেন, উনি স্বাস্থ্যের দিক দিয়েও সাফার করছেন। একটা দিক দিয়ে ওনার কপাল ভালো ছিল, বাট হি এনজয়েড দ্য সাপোর্ট অফ প্রমিনেন্ট ফ্রেন্ডস সাচ এজ হেনরি জেমস, স্টিফেন ক্রেন। ওনার অনেক বিখ্যাত বিখ্যাত প্রভাবশালী কিছু বন্ধু ছিল, তারা ওনাকে সাপোর্ট করতেন। হেনরি জেমস, বিখ্যাত উপন্যাসিক, স্টিফেন ক্রেন, এরা ওই সময়কার বেশ শক্তিশালী লেখক, তারা জোসেফ কনরাডকে সাপোর্ট সাপোর্ট দিতেন। অ্যালং উইথ হিজ ওয়াইফ অ্যান্ড চিলড্রেন, মানে সাপোর্ট ওয়াইফের কাছ থেকেও উনি পেতেন, চিলড্রেনদের কাছ থেকে উনি সাপোর্ট পেতেন, মানে ফ্যামিলি সাপোর্টেড হিম প্রপারলি আনটিল হিজ ডেথ ইন 1924, 1924 সালে কনরাড মৃত্যুবরণ করেন। মানে কনরাডের জীবনটা খুব বেশি সুখকর না, ওনার জীবনটা অনেক কষ্টে পরিপূর্ণ, ওনার ছেলেবেলা খুবই কষ্টে কেটেছে, আমরা জানি। হিজ চাইল্ডহুড ওয়াজ ফুল অফ মিজরি, কারণ ছোটবেলা থেকেই উনি কষ্টে কষ্টে বড় হয়েছেন, মাকে হারিয়েছেন 8 বছর বয়সে, বাবাকে হারিয়েছেন। এরপর উনি 20টা বছর একা একা নাবিকের চাকরি করেছেন বিভিন্ন জাহাজে। আমরা কনরেডের জীবনটা তাহলে দেখতে পাচ্ছি ফুল অফ ক্যালামিটি, ফুল অফ মিজরি। এই হচ্ছে আমাদের জোসেফ কনরাড। এখন লর্ড জিম আমরা আস্তে আস্তে যদি শুরু করি, লর্ড জিম অ্যান্ড ইন্ট্রোডাকশন, আমরা, আপনারা বাম পাশে দেখবেন লর্ড জিম এই উপন্যাসের প্রথম যে কপি, সেই প্রথম কপির প্রথম পৃষ্ঠাটা পাশে আমরা দেখতে পাচ্ছি। লর্ড জিম, এটা পাবলিশড হয় হচ্ছে 1900 সালে, 1900, মনে রাখার জন্য সুবিধা, সুন্দর একটা সাল, 1900 সাল। লর্ড জিম was published in 1900. Lord Jim was Conrad's first important full-length novel. বেশ কিছু কারণে লর্ড জিম নভেলটা গুরুত্বপূর্ণ। লর্ড জিম ওয়াজ কনরাডস ফার্স্ট, প্রথম
ইম্পর্টেন্ট, সিগনিফিকেন্ট, ফুল লেংথ নভেল, মানে এটাকে একদম পরিপূর্ণ আমরা উপন্যাস বলতে পারি। সব দিক থেকে, সব রকম ফিচার, ক্যারেক্টারিস্টিক্স এর বিচারে আমরা লর্ড জিমটাকে একটা ফুল লেংথ, পূর্ণ দৈর্ঘ্য উপন্যাস বলতে পারি, ফুল লেংথ নভেল। And was published a year after the more well-known Heart of Darkness, like its predecessor. Heart of Darkness published হয় হচ্ছে year after, হার্ট অফ ডার্কনেস এর পরের বছর। হার্ট অফ ডার্কনেস পাবলিশড হয় হচ্ছে 1899 সালে, 1899। 1899 হচ্ছে আমাদের কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেন এই বছরে। সেই বছর লর্ড জিম হার্ট অফ ডার্কনেস পাবলিশ করেন। হার্ট অফ ডার্কনেস কে অনেকে ফুল লেংথ নভেল বলতে চান না, কারণ এটার সাইজটা ছোট, কিন্তু লর্ড জিম সেই দিক থেকে ফুল লেংথ, সেই জন্য আমরা বলছি ফার্স্ট ইম্পর্টেন্ট ফুল লেংথ নভেল। It was published in 1900. Like its predecessor, এর পরের পার্টটা আপনারা কাগজ কলম দিয়ে লিখে রাখেন। It presupposes a strange and mysterious world far from Europe. আমরা লর্ড জিমে যে জায়গাটার বর্ণনা পাই, সেটিং, আমরা লর্ড জিমের বেশিরভাগ অংশ জুড়ে যে এলাকা, যে লোকালিটির বর্ণনা পাই, that is a strange mysterious world far from Europe. ইউরোপ থেকে বহু দূরে, হাজার হাজার মাইল দূরে একটা বিচ্ছিন্ন দ্বীপ, এখানে একটা এক্সোটিক প্লেস, a strange mysterious place was the setting for Lord Jim. Yet তারপরও, যদিও এটা বহুদূর, ইউরোপ থেকে বহুদূর একটা স্ট্রেঞ্জ মিস্টেরিয়াস ল্যান্ড, তারপরও yet one dominated by European colonialism, তারপরও আমরা এখানে ইউরোপিয়ান কলোনিয়ালিজমকে পরিপূর্ণ প্রতাপে দেখতে পাই। যদিও আমরা লর্ড জিমে কলোনিয়ালিজম নিয়ে আলোচনা খুব বেশি করব না, কারণ লর্ড জিমে কনরাডকে আমরা কলোনিয়াল অ্যাক্টিভিটির বিরুদ্ধে কণ্ঠস্বর হিসেবে পাই না, বরং কোনো কোনো ক্ষেত্রে ইনডিরেক্টলি জোসেফ কনরাড এম্পেরিয়ালিজম, ব্রিটিশ এম্পায়ারকে সমর্থনই করেছেন। সেজন্য চিনুয়া আচেবে জোসেফ কনরাডকে অনেক সময় ব্লাডি রেসিস্ট বলে আখ্যায়িত করেন। ইউরোপিয়ান কলোনিয়ালিজম হেভিলি ডমিনেটেড দ্যাট ল্যান্ড, কিন্তু আমরা কলোনিয়ালিজম নিয়ে এখানে আলোচনা করছি না। তাহলে জায়গাটা কেমন? দ্যাট প্লেস ইজ ডমিনেটেড বাই ইউরোপিয়ান colonialism, a strange, mysterious, exotic land far from Europe. ইউরোপ থেকে হাজার হাজার মাইল দূরে একটা এক্সোটিক প্লেস। মানে ইউরোপিয়ানরা এক্সোটিক কোন জায়গাগুলোকে বলতো? যেসব জায়গা তাদের ইউরোপ থেকে বহু দূরে, বিচ্ছিন্ন দ্বীপ, যেসব জায়গা তাদের কাছে অপরিচিত, সেসব জায়গাকে তারা বলতো এক্সোটিক প্লেস, ফরেন ল্যান্ড। তাদের কাছে সেসব জায়গা হচ্ছে অদ্ভুত জায়গা, স্ট্রেঞ্জ, রহস্যময় জায়গা। আমরা লর্ড জিমে এরকম একটা জায়গার বর্ণনা পাবো, জায়গাটার নাম হচ্ছে পাটুসান। আচ্ছা, এরপর আমরা যে কথাটা বললাম, লেস এ ক্রিটিক অফ দ্য কলোনিয়াল মাইন্ডসেট, আমরা জোসেফ কনরাডকে কলোনিয়ালিজম মাইন্ডসেটের বিরুদ্ধে খুব বেশি বলতে চাই না, বলতে দেখি না। Lord Jim addresses within the colonial environment. Lord Jim addresses within the colonial environment the universal struggles for courage, meaning, and self-understanding. হাতে যদি কাগজ কলম থাকে, হাতে যদি লাল কলম থাকে, লিখে রাখেন, এটা হচ্ছে এই পেজের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাক্য, the most important sentence. কি? What is the theme of Lord Jim? Lord Jim novel-এর কেন্দ্রীয় বিষয়বস্তু কি? What is the central theme? The universal struggles for courage, meaning, and self-understanding. Universal struggle, একটা চিরন্তন যুদ্ধ, মানে যে কোনো একজনের যুদ্ধ না, এটা সবার যুদ্ধ, আপনার, আমার, সবার। আমরা সবাই সংগ্রাম করছি, আমরা সবাই স্ট্রাগল করছি, কি জন্য? ফর কারেজ, সাহসের জন্য। আমাদের জীবনে কখনো কখনো কোনো কোনো পর্যায়ে আমরা কাপুরুষ, আমরা সাহস অর্জনের জন্য সংগ্রাম করি, যুদ্ধ করি, আমরা স্ট্রাগল করি ফর কারেজ। উই স্ট্রাগল ফর ফাইন্ডিং মিনিং, আমরা অর্থ বোঝার জন্য
সংগ্রাম করি, আমরা বোঝার চেষ্টা করি এটার মানে কি, এর মানে কি, এই যে আমার জীবনে ঘটনা ঘটলো এই ঘটনাগুলোর মানে কি, এই যে আমরা বেঁচে আছি এই বেঁচে থাকার মানে কি। আমরা আমরা যার যার জায়গা থেকে কিন্তু সংগ্রাম করি। উই স্ট্রাগল টু ফাইন্ড মিনিং ইন আওয়ার লাইফ, আমরা অর্থ খুঁজে বের করার চেষ্টা করি। অ্যান্ড ফাইনালি সেলফ আন্ডারস্ট্যান্ডিং, আমরা নিজেদেরকে নিজেরা বোঝার চেষ্টা করি। উই ট্রাই টু আন্ডারস্ট্যান্ড আওয়ারসেলফস, আমরা কি, আমরা কেন, আমরা কিভাবে, আমাদের নিজেদের সম্পর্কে আমরা পুরোপুরি জানতে চাই। এই যে এই যে তিনটা উদ্দেশ্যের পেছনে ছোটা, কারেজ, মিনিং, সেলফ আন্ডারস্ট্যান্ডিং, কারেজ, মিনিং, সেলফ আন্ডারস্ট্যান্ডিং, এই তিনটার পেছনে আমরা ছুটি, সবাই ছুটি। and this is a universal struggle. লর্ড জিমে আমরা সেই চিরন্তন যুদ্ধের বর্ণনা পাই বিভিন্নভাবে, আমাদের সেই সার্বজনীন চিরন্তন যুদ্ধ, ইউনিভার্সাল স্ট্রাগল, আমরা সবাই যুদ্ধ করে যাচ্ছি। আমরা সবাই সাহস হারিয়ে ফেলি, আমরা সাহস খুঁজে পেতে চাই, আমরা সবাই অর্থের পেছনে খুঁজি। এখানে অর্থ বলতে মিনিং, মানি অ্যান্ড সেলফ আন্ডারস্ট্যান্ডিং, আমরা নিজেদেরকে বুঝতে চাই। তো দিস ইজ দ্য থিম, দিস ইজ দ্য সেন্ট্রাল ফোকাস অফ লর্ড জিম, the universal struggles for courage, meaning, and self understanding. Like many Conrad's work, it is based on personal experience and events of the day. তার অনেকগুলো কাজের মতো এটাও বাস্তব জীবনের বিভিন্ন অভিজ্ঞতার আলোকে তৈরি, মানে বেসড অন ট্রু ইভেন্টস। আচ্ছা, এরপরে এই যে এরপরের যে স্লাইডটা আমরা পাচ্ছি, এখানে আমরা কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমরা পাই। আমরা সবগুলো আলোচনা করব না, এখানে ইয়েলো পার্টটা যে আছে সেই পার্টটা আমরা বেশি গুরুত্ব দেব। প্রথম দুইটা বুলেট পয়েন্টে মানে উদাহরণ দেয়া আছে যে কিভাবে লর্ড জিম ওয়াজ বেসড অন ট্রু ইভেন্টস, সত্য ঘটনা, বিভিন্ন সত্য ঘটনা অবলম্বনে তৈরি লর্ড জিম। আমরা সেগুলোর হালকা বর্ণনা পাই, এটা আপনারা পড়ে নেবেন। আমরা সরাসরি চলে যাচ্ছি ইয়েলো পয়েন্ট পার্টে। স্টাইলিস্টিক্যালি, স্ট্রাকচারের দিক থেকে, গঠনগত দিক থেকে, দ্য নভেল ইজ এক্সপেরিমেন্টাল। এই নভেলটা গতানুগতিক 8-10টা নভেলের মতো না। দিস নভেল ইজ নট আ কনভেনশনাল নভেল। এই নভেলের মধ্যে আমরা কিছু ইউনিক এলিমেন্ট পাই, কিছু বিশেষ বৈশিষ্ট্য পাই। এখানে আমরা দেখতে পাচ্ছি লর্ড জিম দুইটা বিশেষ ওয়েপন, অস্ত্র ইউজ করেছেন। কি অস্ত্র ইউজ করেছেন? রাইটিং স্টাইল। লর্ড জিম এর মধ্যে আমরা দুটি বিশেষ রাইটিং স্টাইল খেয়াল করি। কি কি? নাম্বার 1 আমি হাইলাইট করছি এমবেডেড ন্যারেটিভ। এমবেডেড ন্যারেটিভ, গল্পের মধ্যে গল্প। যখন নভেল, যখন নভেলের গল্প, দ্য ন্যারেটিভ অফ দ্য নভেল ইজ ডিসক্রাইবড বাই ওয়ান অফ দ্য ক্যারেক্টার্স। নভেলের 8-10টা ক্যারেক্টার থাকে, বিভিন্ন ক্যারেক্টারের মধ্যে যখন একটা ক্যারেক্টার নিজেই কাহিনী বলতে থাকে রাদার দ্যান নভেলিস্ট, মানে আমরা নভেলে কোনো অমনিশিয়েন্ট স্পিকার পাই না, স্পিকার হিসেবে আমরা নভেলিস্টকে পাই না। নভেলের স্পিকার হন একজন ক্যারেক্টার, ওয়ান ক্যারেক্টার হিমসেলফ ইজ দ্য স্পিকার। তখন সে গল্পের মধ্যে গল্প, বিভিন্ন ফ্রেমিং নিশ্চিত করে। when one of the character is the speaker and he narrates the entire story, তখন আমরা সেটাকে বলি হচ্ছে এমবেডেড ন্যারেটিভ। এই এমবেডেড ন্যারেটিভ হচ্ছে সফলভাবে ব্যবহৃত হয়, one of the first successful use of embedded narrative we find in Lord Jim. এই হচ্ছে একটা অস্ত্র। আরেকটা হচ্ছে স্ক্র্যাম্বলিং অফ ক্রোনোলজি। স্ক্র্যাম্বলিং অফ ক্রোনোলজি হচ্ছে অতীত, বর্তমান, ভবিষ্যৎকে এলোমেলো করে দেয়া। নর্মালি আমরা যখন গল্প পড়ি সেখানে অতীত, বর্তমান, ভবিষ্যৎ আমরা ইন সিকোয়েন্স পাই, সিরিয়ালি পাই। ধরেন আমরা একটা হিরোর গল্প, স্টোরি অফ এ হিরো, তার জন্ম হলো, তার শৈশব, কৈশোর, যৌবন, তারপর সে ম্যাচিউর হলো, বার্ধক্য, এরকম সিরিয়ালি তার অতীত, বর্তমান, ভবিষ্যৎ সাজানো, টাইমটা একদম সিকোয়েন্স অনুযায়ী সাজানো, এবং সে কিভাবে একদম সিকোয়েন্স অনুযায়ী
ম্যাচিওর্ড হচ্ছে, গড়ে উঠছে, সেটার বর্ণনা দেয়া। যদি সেটা সিকোয়েন্সে থাকে ওটাকে বলে ক্রোনোলজিক্যাল নভেল। যদি আমরা নভেলে এরকম একদম অতীত বর্তমান অতীত মানে টাইমের সিকোয়েন্স প্রপারলি পাই, সেটাকে আমরা বলি হচ্ছে ক্রোনোলজিক্যাল নভেল। কিন্তু কিন্তু হার্ট অফ ডার্কনেস বা লর্ড জিম, এই নভেলগুলো স্পেশালি লর্ড জিম, এখানে আমরা টাইমের প্রপার সিকোয়েন্স পাই না। এখানে দেখা যাচ্ছে টাইমটা এলোমেলো করে দেয়া। টাইম এলোমেলো করে দিলে কেমন? সাপোজ আপনি একটা গল্প পড়ছেন, সেই গল্পের শুরুতে হিরো মারা যাচ্ছে, হিরো ইজ ডাইং, মানে শুরুতেই আপনি দেখতে পাচ্ছেন হিরো মারা যাচ্ছে। তখন আপনার মনে হবে কি ব্যাপার, আমি নভেল শুরু করতে পারলাম না, এখনই হিরো মারা যাচ্ছে, কাহিনী কি? পরে হিরো মারা যাচ্ছে এবং হিরো মৃত্যু পথযাত্রী হিরো, সে আপনাকে গল্প শোনাচ্ছে। সে কখনো তার 20 বছর আগে চলে যাচ্ছে, কখনো সে 40 বছর আগে চলে যাচ্ছে, কখনো সে ভবিষ্যতের কথা বলছে। ইউ উইল নট বি এবল টু ফাইন্ড দ্য সিকোয়েন্স। যখন এই সিকোয়েন্সটা এলোমেলো করে দেওয়া হয়, স্ক্র্যাম্বল, স্ক্র্যাম্বল মানে হচ্ছে আপনার স্ক্র্যাম্বলড এগ। স্ক্র্যাম্বলড এগ, আপনারা এই খাবারের আইটেমটা জানার কথা, যেখানে ডিম নিয়ে এরকম 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 নাড়াচাড়া করে স্ক্র্যাম্বল এগ বানানো হয়, এরকম একটা খিচুড়ি অবস্থা। অতীত বর্তমান ভবিষ্যতের যখন একটা খিচুড়ি পাকানো হয়, তখন এটাকে বলে স্ক্র্যাম্বলিং দ্য ক্রোনোলজি। এটা করলে কি হয়? সামটাইমস এই যে রিডার সামটাইমস স্ট্রাগলস টু পুট ইভেন্টস ইন সিকোয়েন্স। দেখেন তারপরেই লেখা আছে স্ক্র্যাম্বলিং অফ ক্রোনোলজি মানে কি। দ্য রিডার সামটাইমস স্ট্রাগল টু পুট ইভেন্টস ইন সিকোয়েন্স। আপনি প্রতিটা ঘটনা, আলাদা আলাদা ঘটনাকে সিকোয়েন্স অনুযায়ী সাজাইতে আপনার ঘাম বের হয়ে যাবে। আপনি মানে ভেজালে পড়ে যাবেন যে কোন ঘটনা আগে ঘটলো, কোনটা পরে ঘটলো। নভেলটা এমন ভাবে লেখা লর্ড জিম, আপনি খুবই কনফিউজ হয়ে যাবেন, আচ্ছা ঘটনা কোনটা আগে, এই ঘটনাটা আগে ঘটলো নাকি এটা আগে ঘটলো, কোনটা ভবিষ্যতের ঘটনা কোনটা অতীতের ঘটনা, এটা আপনার বের করতে সমস্যা হবে। অর ইভেন টু ফিগার আউট হু ইজ স্পিকিং। সাধারণত নভেলে আমরা পাই একজন স্পিকার থাকে, যে স্পিকার নায়ক নায়িকার মনের সব খবর জানে, কে কি ভাবছে সব কিছু তার জানা, সে শুধু বর্ণনা করে দেয়। কিন্তু লর্ড জিম নভেলে আমরা এটা বের করতে মাঝে মাঝে খুবই কনফিউজ হয়ে যাই, আসলে বর্ণনাটা করছে কে। এটা কি কনরাড নিজেই বর্ণনা করছেন, নাকি নায়ক বর্ণনা করছে, নাকি নায়কের বন্ধু বর্ণনা করছে, কে কথা বলছে এইভাবে? এই জায়গায় আমরা কনফিউজ হয়ে যাই। এই যে দুটো এলিমেন্ট, এমবেডেড ন্যারেটিভ, স্ক্র্যাম্বলিং অফ ক্রোনোলজি, এমবেডেড ন্যারেটিভ, স্ক্র্যাম্বলিং অফ ক্রোনোলজি, এটা হচ্ছে মডার্ন নভেলের একটা বিশেষ বৈশিষ্ট্য। এর ফলে এই যে নেক্সট যেটা, ওটা আমি হাইলাইট করা আছে, পড়েন, হলুদ কালার হাইলাইট করা, কনরাড বিকেম দ্য ফোর রানার অফ দ্য মডার্ন নভেল। দেখেন কি লেখা, দ্য ফোর রানার, অগ্রদূত, ওয়ান অফ দ্য কি, ওয়ান অফ দ্য মোস্ট সিগনিফিক্যান্ট রাইটার্স। কেউ কেউ জোসেফ কনরাডকে বলেন ফাদার অফ মডার্ন নভেলস, বাট ফাদার বলাটা অনেক সময় এটা লজিক্যাল না। বাট আমরা এটা বলতে পারি কনরাড ইজ দ্য ফোর রানার অফ মডার্ন নভেল, অথবা ওয়ান অফ দ্য ফোর রানার্স অফ মডার্ন নভেল। তার হাত ধরে আধুনিক নভেল ইংরেজি সাহিত্যে এসেছে। আচ্ছা, এই হচ্ছে আমাদের মোটামুটি ইন্ট্রোডাকশন। আমরা এখন কাহিনীতে চলে যাই। আমাদের আজকে এই হচ্ছে টার্গেট, আমরা লর্ড জিমের কাহিনীটা বুঝবো, কি হয়, হোয়াট হ্যাপেন্স ইন দিস নভেল। এই প্লট সামারি বিভিন্ন ওয়েবসাইট থেকে নেয়া, কালেক্টেড। আমি সব সোর্স আপনাদেরকে পরে দিয়ে দেওয়া হবে। এটা আমরা আজকে ফোকাস হচ্ছে আমরা প্লটটা বুঝবো, স্টোরি ন্যারেটিভটা বুঝবো, যে হোয়াট ইজ দ্য স্টোরি অফ লর্ড জিম। আমাদের স্টোরিটাকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি। আপনারা ডান পাশে দেখবেন বড় করে লেখা লাইফ অ্যাট সি, এটা হচ্ছে আমাদের ফার্স্ট পার্ট। তারপরে দ্য পাটনা, পাটনা হচ্ছে সেকেন্ড পার্ট, সেকেন্ড পার্টটা একটু বড়। এরপর মিটিং মার্লো, থার্ড পার্ট, মার্লো আমাদের একটা ক্যারেক্টারের নাম। সবার শেষে ফ্রেশ স্টার্ট। এই হচ্ছে আমাদের 4টা পার্ট। আমরা কাহিনীটা বোঝার চেষ্টা করি, খুব সংক্ষেপে দেয়া, মানে আমার দেখা এটা হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট সামারি। এর থেকে সহজ আমি স্টোরি লর্ড জিমের কোথাও পাইনি। আপনারা একটু মনোযোগ দিলেই বুঝতে পারবেন। লাইফ অ্যাট সি বাই জোসেফ কনরাড।
Let's start with the first bullet point of this slide number 6. As a boy, Jim dreams of a life at sea full of romantic adventures, such as he has read about in books. আমরা শুরুতে জিমকে দেখতে পাচ্ছি, সে আ বয়, খুবই অল্প বয়স্ক একটা ছেলে, বালক। তার ছোটবেলার কথা বলা আছে এখানে। যখন সে ছোট ছিল, when he was a child, when he was a boy, তখন সে স্বপ্ন দেখতো। কিসের স্বপ্ন দেখতো? A life at sea, full of romantic adventure, such as he read about in books. মানে তার ছোটবেলাটা কেটেছে হচ্ছে গল্পের বই পড়ে পড়ে। সে গল্পের বই পড়তো, সেখানে নানা রকম অ্যাডভেঞ্চারের গল্প, নানা রকম অ্যাডভেঞ্চার, বিভিন্ন বিচিত্র দেশ, দেশ দেশান্তর, এইসব গল্পের বই পড়ে সে স্বপ্ন দেখতো যে সে বড় হয়ে নাবিক হবে, সে বড় হয়ে জাহাজে করে সমুদ্রে সমুদ্রে ঘুরবে, তার জীবন হবে ফুল অফ রোমান্টিক অ্যাডভেঞ্চার্স, প্রচুর রোমাঞ্চকর অ্যাডভেঞ্চারাস লাইফ। The son of a parson, second point, the son of a parson, ওর বাবা হচ্ছে একজন পাদ্রী, চার্চে চাকরি করে। আমরা ফাদার বলি না, ফাদার অফ এ চার্চ, প্রিস্ট। সেই প্রিস্টদের মধ্যে হায়ারার্কিতে পার্সন হচ্ছে একটু হাই লেভেলের, মানে পাদ্রী, ফাদার লেভেলের। দ্য সান অফ এ পার্সন মানে ওর বাবা হচ্ছে চার্চে চাকরি করে আর কি। জিম গ্রোজ আপ in the idyllic setting of an English country parsonage, মানে সে বড় হয়েছে এমন একটা পরিবেশে যেখানে he was protected from all sins, সকল রকম নেগেটিভিটি, all the evils, all the sins, সবকিছু থেকে দূরে একটা পবিত্র পরিবেশে, একটা রিলিজিয়াস অ্যাটমসফিয়ারে সে বড় হয়েছে। মানে সে যখন ছোট থেকে বড় হয়েছে তখন সে কোনো রকম করাপশন, কোনো রকম নেগেটিভিটির প্রভাবে সে পড়েনি। ছোটবেলা থেকেই সে খুবই পবিত্র একটা পরিবেশে বড় হয়েছে। and then goes to a training camp for officer, যেহেতু তার স্বপ্ন সে বড় হয়ে সমুদ্রে সমুদ্রে ঘুরবে, সে বড় নাবিক হবে, তার লাইফ হবে ফুল অফ অ্যাডভেঞ্চার্স। অতএব সে ট্রেনিং ক্যাম্পে যায় ফর অফিসার্স অফ মার্কেন্টাইল মেরিন, সে মেরিন হবে, সে একজন নাবিক হবে, নৌবাহিনীর একজন সৈনিক হবে। সে ট্রেনিং ক্যাম্পে যোগদান করে। along the way, এই যোগদান করতে করতে, এই যে প্রক্রিয়াটা, এই যে সময়টা, যখন তার ট্রেনিং চলতে থাকে, when training goes on, আস্তে আস্তে সে একটার পর একটা ট্রেনিং সাকসেসফুলি কমপ্লিট করছে, আর তার মধ্যে একটা নীতি, একটা নৈতিকতা ডেভেলপ করছে, গড়ে উঠছে। কেমন? জিম অ্যাডপ্টস আ স্ট্রিক্ট আইডিয়ালাইজড নোশনস অফ মোরাল বিহেভিয়ার, মানে সে মোরালিটি বিষয়ে এমন এক ডিটারমাইন্ড চিন্তাধারা তার মধ্যে গড়ে উঠলো যে সে কখনোই ইমোরাল কোনো কাজ করবে না। সে বলল, সে মনে মনে ভাবছে যে আমি আমার জীবনে কখনোই অন্যায়কে প্রশ্রয় দেব না, আমি সবসময় ন্যায়ের পক্ষে থাকবো। জিম সেটা গ্রহণ করছে, অ্যাডপ্ট করছে। কি? স্ট্রিক্ট, একদম স্ট্রিক্ট থাকবো, কখনোই অন্যায় করব না। আইডিয়ালাইজড নোশন অফ মোরাল বিহেভিয়ার, আমি সবসময় মোরাল বিহেভ করব, আমি সবসময় আদর্শ ব্যবহার করব সবার সাথে। মোরাল and shapes a noble heroic self image, এবং কখন যেন তার মধ্যে একটা হিরোইক সেলফ ইমেজ তৈরি হলো। সেটা কি? সে নিজেকে মনে মনে কল্পনায় হিরো ভাবা শুরু করলো, মানে মনে মনে সে অনেক বড় একজন হিরো, সে নিজেকে হিরো হিসেবে চিন্তা করে, তার ধারণা সে হচ্ছে একজন হিরো। একজন হিরো, ট্র্যাডিশনাল একজন হিরো, সে যেমন সবসময় ন্যায়ের পক্ষে, সবসময় অন্যায়ের বিরুদ্ধে, সবসময় সে আদর্শ চরিত্রবান, সে সবসময় সত্যবাদী, সবসময় চরিত্রবান, সে কখনোই অন্যায় কোনো কাজকর্ম করতে পারে না। জিম নিজেকে ওইরকম একজন হিরো হিসেবে কল্পনা করা শুরু করলো। নোবেল হেরোইক সেলফ ইমেজ।
while in training, ট্রেনিং হতে হতে however, মানে ট্রেনিং চলছে, ওর ট্রেনিং চলছে, ও নিজেকে যত দিন যাচ্ছে বড় হিরো হিরো হিসেবে কল্পনা করছে। জিমের ধারণা সে অনেক বড় চরিত্রবান, সাহসী, ন্যায়ের প্রতীক হিরো। যদিও তার ট্রেনিং চলছে, একদিন এমন একটা দিন, এমন একটা সিচুয়েশন তৈরি হলো, যে সিচুয়েশনে আমি আন্ডারলাইন করছি, আপনারা দেখেন এইখানে, জিম fails the first test of his courage. জিম তার প্রথম যে সাহসের পরীক্ষা, সেই পরীক্ষায় সে ব্যর্থ হলো। মানে জিমের ধারণা ছিল সে অনেক বড় সাহসী, হিরোরা তো সাহসী হয়, এখন জিম যেহেতু একজন হিরো, তাহলে তো সে সাহসী হবেই। জিমের ধারণা ছিল সে অকুতোভয়, কোনো কিছুকেই সে ভয় পায় না। কিন্তু দেখা গেল জিমের সাহসের যথেষ্ট ঘাটতি আছে। মানে নিজেকে সে যতটা সাহসী মনে করে, সে আসলে ততটা সাহসী না। জিম ফেলস দ্য ফার্স্ট টেস্ট অফ হিজ কারেজ। একদম সাহসের প্রথম পরীক্ষায় সে ফেইলড, ব্যর্থ। সে কি করেছিল? হেজিটেটিং ইন এ মোমেন্ট অফ ক্রাইসিস অ্যান্ড মিসিং দ্য অপরচুনিটি টু অ্যাক্ট। কাহিনীটা হচ্ছে এরকম, ও যখন জাহাজে ট্রেনিং নিচ্ছিল, তখন সে মনে মনে ভাবছে কোন রকম সুযোগ আসছে না, ইস আমি যদি এমন একটা সুযোগ পেতাম, আমি দেখিয়ে দিতাম আমি কত বড় একজন বীর। তখন সে চিন্তা করতেছে, ইস এখন যদি কেউ পানিতে পড়তো, এখন যদি কেউ বিপদে পড়তো, পানিতে পড়ার সাথে সাথে আমি এরকম ঝাঁপ দিয়ে তাকে বাঁচাতাম, আমি হয়ে যেতাম হিরো, আমি জীবন বাঁচাতাম, হয়ে যেতাম হিরো। তখন কাকতালীয় পরিক্রমায় হঠাৎ করে দেখা গেল সত্যি সত্যি একজন পানিতে পড়ে গেছে। মানে ও যেটা ভাবছে ওইটাই হচ্ছে ওর চোখের সামনে। সে একটু আগে ভাবলো না কেউ একজন, ইস যদি এখন পানিতে পড়তো, পানিতে পড়ার সাথে সাথে আমি একদম দৌড়ে গিয়ে তার জীবন উদ্ধার করতাম, আর আমি হিরো হয়ে যেতাম, সবাই আমাকে হাততালি দিত, আহ কি শান্তি। সত্যি সত্যি একজন সমুদ্রের পানিতে পড়ে যায়। সমুদ্রের পানিতে পড়ে যাওয়ার সাথে সাথে ওর মাথায় কাজ করছে, হ্যাঁ আমার তো এখন ঝাঁপ দেওয়া উচিত, আমি ঝাঁপ দেবো, হ্যাঁ ঝাঁপ দেই ঝাঁপ দেই। কিন্তু না, সমুদ্রের পানি এত ভয়ঙ্কর কেন? গল্পের বইতে তো সমুদ্র এত ভয়ঙ্কর লেখা নাই, বাস্তবে এত ভয়ঙ্কর লাগতেছে কেন? আমার এত ভয় লাগতেছে কেন? মানে সে কিন্তু তার মাথায় কাজ করতেছে, তার মাথা বলতেছে যে ঝাঁপ দেওয়া উচিত, কিন্তু ওর শরীর সায় দিচ্ছে না। সে দেখতে পেল তার মধ্যে যথেষ্ট সাহস নাই। এর মধ্যে অন্য একজন ঝাঁপ দিয়ে যে পানিতে পড়ে গেছে তাকে উদ্ধার করে নিয়ে উঠে আসলো, সবাই তাকে হাততালি দিচ্ছে, বাহবা দিচ্ছে। তখন জিম বলছে, না, আমার একটা সুযোগ হাতছাড়া হয়ে গেল, আমার হিরো হওয়ার একটা সুযোগ হাতছাড়া হয়ে গেল, আমার গৌরব আরেকজন নিয়ে গেল। এটা নিয়ে সে বেশ মন খারাপ করলো। না, আমি ভাবছিলাম সমুদ্রে ঝাঁপ দিয়ে মানুষকে উদ্ধার করা খুব সহজ, এখন দেখি যথেষ্ট বেশি ভয়ঙ্কর, এত ভয় লাগে কেন? সে বারবার ভাবছে, এবং সে নিজেকে মানে সে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে। Though he struggles with his failure, আমরা এখানে আবার ফেরত আসি, এই যে এখানে আপনারা খেয়াল করেন, though he struggles with his failure, সে তার যে ব্যর্থতা, ব্যর্থতা নিয়ে কিন্তু যুদ্ধ করছে। জিম eventually concludes, সে নিজেকে কি বলে সান্ত্বনা দিচ্ছে? হি ওয়াজ সিম্পলি কট অফ গার্ড। সে রেডি ছিল না, সে নিজেকে বলছে, আরে আমি রেডি ছিলাম না তো, এর পরের বার আমি রেডি থাকবো, কেউ পানিতে পড়ার সাথে সাথেই আমি তাকে বাঁচায় নেবো, আর সাথে সাথে আমি হিরো হয়ে যাব। ওফ, আমার সুযোগটা মিস হয়ে গেল, অসুবিধা নাই, আই ওয়াজ অফ গার্ড, আমি রেডি ছিলাম না, অ্যান্ড উইল নো হোয়াট টু ডু ইন দ্য ফিউচার, ভবিষ্যতে আমি আর এই ভুল করব না। কিন্তু সে আসলে বুঝতে পারেনি যে জিম নিজেকে যতটা সাহসী মনে করে সে আসলে ততটা সাহসী না। ওর মধ্যে একটা ভুল ধারণা, ভুল আইডিয়া গ্রো করছে। এরপর ফলোইং হিজ ট্রেনিং, তার ট্রেনিং চলছে, যত দিন যাচ্ছে তার কল্পনা আরো গাঢ় হচ্ছে, সে নিজেকে আরো বড় হিরো, আরো বড় বীর হিসেবে কল্পনা করছে। তার কত স্বপ্ন, সে বিভিন্ন দেশে দেশে যাবে, মানুষের সেবা করবে, নানা রকম বীরত্বপূর্ণ কাজ করবে, গল্পের বই যেরকম পড়েছে। কিন্তু সে কি জানে গল্পের বই আর বাস্তবতা এক না। জিম বিকামস দ্য ফার্স্ট মেট অন এ ফাইন শিপ। যাই হোক, ট্রেনিং করতে করতে জিম এখন সেকেন্ড ইন কমান্ড। ফার্স্ট মেট হচ্ছে ক্যাপ্টেনের পরই হচ্ছে ফার্স্ট মেট, মানে সেকেন্ড হাইয়েস্ট র্যাঙ্কিং।
মানে সে হচ্ছে ট্রেনিং এর দিক দিয়ে এক্সপার্ট, মানে বকিশ ট্রেনিং এ সে খুব ভালো করছে এবং খুব দ্রুত সে সেকেন্ড ইন কমান্ড হয়ে গেল। ডিউরিং দিস টাইম অ্যাট সি, এই যে জাহাজের এই সময়ে, হিজ হিরোইক সেলফ ইমেজ গোজ আনটেস্টেড, এর পরবর্তীতে সে আর কোনো বিপদে পড়ে নাই বাই এনি ফার্দার ক্রাইসিস, এবং তার এই যাচাইয়ের সময় আসেনি। Jim is free to cultivate his romantic fantasies and to daydream of performing valorous deeds. সে কল্পনা করে যাচ্ছে, সে কল্পনা করে যাচ্ছে, সে মনে মনে কল্পনা করে যাচ্ছে, সে দিবা স্বপ্ন, এই যে he is involved in daydream of performing valorous deed, সে দিন যায়, সে না ঘুমিয়ে জেগে জেগে স্বপ্ন দেখে, লাইক দ্য হিরোজ ইন হিজ বুকস, তার গল্পের বইয়ের হিরোরা যেমন একটার পর একটা বীরত্বপূর্ণ কাজ করে, সেও সেরকম বিরক্তপূর্ণ কাজ করবে, সে বীর হবে, সে মহান একজন বীর হবে, সবাই তাকে সম্মান করবে। এই যে তার স্বপ্ন, যত দিন যাচ্ছে সেটা আরো ডিপ হচ্ছে। এই হচ্ছে আমাদের ফার্স্ট পার্ট অফ দ্য নভেল। সেকেন্ড পার্ট অফ দ্য নভেল ইজ দ্য পাটনা। পাটনাতে আমরা দেখি শুরুতে কি হয়, লেগ ইনজুরি, একটা ভয়ঙ্কর ঝড় হয় সমুদ্রে, ঝড়ে আহত হয়, ঝড়ে জিম ইনজুর্ড হয়, তার পায়ে কাঠের টুকরা ঢুকে যায়। A leg injury lands Jim in a hospital in an eastern seaport far from home. দেখা গেল সে বেশ কিছুদিন তাকে হাসপাতালে ভর্তি থাকতে হয়, মানে বেশ অনেক সময় তাকে অসুস্থ থাকতে হয় হাসপাতালে। আপন রিকভারি, তার তো আগের চাকরিটা সে আর কন্টিনিউ করতে পারে না, যেহেতু সে এমনই অসুস্থ হয়, তাকে আবার নতুন করে সবকিছু শুরু করতে হয়। Upon recovery, he signs on as a first mate aboard Patna. সে তার আগের জাহাজে তো আর চাকরিটা নাই, এখন সে নতুন একটা জাহাজে চাকরি নিচ্ছে, যদিও তার আগের পোস্ট ফার্স্ট মেট, সেকেন্ড ইন কমান্ড, কিন্তু এই জাহাজটার নাম হচ্ছে পাটনা, PATNA, পাটনা। এই জাহাজটা মোটেও একটা সুবিধার জাহাজ না, খুবই ডেঞ্জারাস, মানে ডিকেইং শিপ, ডিকে মানে হচ্ছে ক্ষয়, মানে এই জাহাজটা এতটাই পুরাতন, বিভিন্ন পার্ট খুলে খুলে পড়তেছে, এরকম মরিচে ধরে গেছে, বিভিন্ন নিচের পার্ট খুলে খুলে পড়ে, এরকম অবস্থা। A decaying ship carrying 800 Muslims on a pilgrimage to Mecca. 800 মুসলিম তারা মক্কায় যাবে। তখনকার সময় তো উড়োজাহাজ ছিল না, সবাই হজ করতে যাইতো হচ্ছে জাহাজে করে। এখন মুসলিমরা তো যুগে যুগে সবসময় অবহেলিত, এখন মুসলিমরা হজে যাবে, এই জন্য তো তখন মানসম্মত কোনো জাহাজের তখন ব্যবস্থা ছিল না, তখন পাটনার মতো একটা ভঙ্গুর জাহাজ, একটা ডিফেক্টিভ ডিকেইং শিপ, সেটা বরাদ্দ ছিল যাতে 800 মুসলিম পিলগ্রিমেজে যেতে পারে মক্কায়। দ্য ভয়েজ ইজ আনইভেন্টফুল, তেমন ভয়ঙ্কর কোনো কিছু ঘটে না। জিম তখনও নিজেকে হিরো ভাবছে, ওর সেলফ ইমেজ, হিরোইক ইমেজ, তার ধারণা সে অনেক বড় একজন হিরো। সে তখনও জেগে জেগে স্বপ্ন দেখে সে ভবিষ্যতে এরকম বীরত্বপূর্ণ কাজ করবে, তার ফুল অফ অ্যাডভেঞ্চারাস লাইফ। হঠাৎ করে এক রাতে একটা ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটল। until one night the ship collides with something below the water line. জাহাজটা যাচ্ছে যাচ্ছে কোনো সমস্যা নাই, হঠাৎ করে পানির নিচে কি যেন একটা কিছুর সাথে লেগে গেল এবং বড় একটা ধাক্কা খেলো। কোলাইড মানে হচ্ছে সংঘর্ষ হলো। দ্য লোয়ার কম্পার্টমেন্ট বিগিন টু ফিল উইথ ওয়াটার, দেখা গেল যে ধাক্কা খেয়ে জাহাজের নিচের একটা অংশ খুলে গেছে এবং সমানে পানি ঢোকা শুরু করলো। মানে এমনিতেই তো জাহাজের অবস্থা খুবই করুণ, মানে একদম ডিফেক্টিভ জাহাজ, বিভিন্ন পার্ট খুলে খুলে পড়ছে, তার মধ্যে নিচে কিছু একটার সাথে লেগে গেছে আর নিচের একটা পার্ট খুলে গেছে। জাহাজের মধ্যে এখন প্রচুর পরিমাণে পানি ঢুকছে
and the Patna begins to list ominously, সেরকম ভয়ঙ্কর ভাবে দোলা শুরু করলো। লিস্ট মানে হচ্ছে, এখানে লিস্ট মানে হচ্ছে দোলা, দুলুনি দেওয়া। কেউ মনে হচ্ছে কি, মানে কেউ একজন জাহাজটা ধরে ঝাঁকাচ্ছে, এরকম দোলাচ্ছে। As if dark forces in the universe have conspired to worsen the situation. মরার উপরে খাড়ার ঘা। এমনিতেই জাহাজে পানি ঢুকছে, জাহাজ দুলছে, তার মধ্যে স্কোল স্টার্ট, এরকম তীক্ষ্ণ ভয়ঙ্কর একটা শব্দ শুরু হলো। এমনিতেই সিচুয়েশন খুবই খারাপ, জাহাজে পানি ঢুকছে, তার মধ্যে ভয়ঙ্কর শব্দ। ক্যাপ্টেন গুস্তাভ জাজেস দ্য পাটনা ইজ ইন ইমিনেন্ট ডেঞ্জার অফ সিঙ্কিং। এই পাটনার যে ক্যাপ্টেন, ক্যাপ্টেন গুস্তাভ, এই ভদ্রলোকের সাহস খুব কম এবং সে যথেষ্ট কারাপ্টেড। ক্যাপ্টেন গুস্তাভ সে চিন্তা করলো যে এই জাহাজ তো আর বেশিক্ষণ টিকবে না, খুব দ্রুত এই জাহাজ ডুবে যাবে। দিস শিপ ইজ ইমিনেন্ট ডেঞ্জার অফ সিঙ্কিং, খুব দ্রুত এই জাহাজটা পানির নিচে তলিয়ে যাবে। সে তখন চিন্তা করছে, অনলি 7 লাইফ বোটস ফর 800 প্যাসেঞ্জার, আমাদের 800 জন প্যাসেঞ্জার, তাদের জন্য লাইফ বোট মাত্র 7টা। প্রতি লাইফ বোটে বড় জোরে 1 ডজন মানুষ উঠতে পারবে কষ্ট করে। দ্য চান্সেস অফ এভরিওয়ান সার্ভাইভিং আর স্লিম, বলো যে এই মানুষদেরকে আর বাঁচানো যাবে না, পরিস্থিতি এতটাই খারাপ, এদেরকে আর বাঁচানো সম্ভব না। ইন আ প্যানিক, সে ভয় পেয়ে গেল। হি অর্ডারস হিজ ক্রু অফ 4, তার যে সাথীরা ছিল, পুরো জাহাজে তার কর্মচারী ছিল সে ছাড়া আর 4 জন। হি অর্ডারস হিজ ক্রু অফ 4 to lower a single boat without waking the alarming pilgrim. সে বলল 800 জন মানুষ, এদের জীবন শেষ, এরা, এদের বাঁচার কোনো আশা নাই, এদেরকে যদি এখন জাগায় দিই হুলস্থুল একটা কাণ্ড হবে, আমরাও বাঁচতে পারবো না, তার চেয়ে ওরা ঘুমাতে থাক, ঘুমাক। প্যাসেঞ্জাররা তখনও ঘুমাচ্ছে, তারা কিছুই জানে না। তখন ক্যাপ্টেন ওদেরকে বলছে যে ওদেরকে জাগানোর দরকার নাই, আমরা এই 5 জন আমরা আস্তে করে কেটে পড়ি। এখন এটা হচ্ছে ল, আইন, যে ক্যাপ্টেন কখনোই তার জাহাজ ছেড়ে পালাতে পারবে না। শুধু ক্যাপ্টেন না, জাহাজের কোনো ক্রু আগে জাহাজ থেকে নামতে পারবে না। আগে জাহাজের প্রত্যেকটা প্যাসেঞ্জার তাদেরকে নিরাপদে নামাতে হবে, ক্যাপ্টেন নামবে সবার শেষে। ক্যাপ্টেন, তারপর ক্রু, জাহাজের যারা কর্মচারী তারা নামবে সবার শেষে। এখানে দেখা যাচ্ছে ক্যাপ্টেন আর তার ক্রুরা বলছে থাক, এদেরকে বাঁচানো সম্ভব না, পরিস্থিতি খুবই খারাপ, তার চেয়ে আমরা আমাদের জীবন নিয়ে পালিয়ে যাই। এই হচ্ছে তাদের চিন্তা ভাবনা। এটা হচ্ছে একটা বড় অপরাধ, কোর্ট মার্শাল হয়, বড় একটা অন্যায়। এরকম যদি কেউ করে সমুদ্রে, তার লাইসেন্স চলে যায়, সে আর কোনোদিন কোনো জাহাজে চাকরি পাবে না। এখন ক্যাপ্টেন আর তার ক্রুরা মিলে ডিসিশন নিল যে এই 800, তখনকার দিনে তো মুসলিমদের আসলে ওইভাবে কেউ দাম দিত না, তখনকার সময়ে মুসলিমরা অবহেলিত ছিল, বলছে যে এদের জীবন রক্ষা করার কোনো পরিস্থিতি আমাদের সামনে নাই, আমাদের মাত্র 7টা লাইফ বোট, 800 জন প্যাসেঞ্জার, এদেরকে সবাইকে বাঁচানো তো সম্ভব না, তার চেয়ে এদেরকে আমরা নিয়তির হাতে ছেড়ে দেই, আমরা আমাদের মতো আস্তে করে পালিয়ে যাই। এই হচ্ছে ওদের কাওয়ার্ডলি ডিসিশন, ওরা কাপুরুষের মতো এই সিদ্ধান্ত নিল। কিন্তু আমরা তো জানি আমাদের জিম সে চরিত্রবান, সে কখনোই অন্যায়ের কাছে মাথা নত করে না, সে তো নীতিবান, সে তো হিরো, সে নিশ্চয়ই এটা করবে না, তাই না? আমরা নেক্সট স্লাইডে যাই। জিম রিফিউজেস টু হেল্প, জিম বলল না, আমি তোমাদের সাথে পালাতে পারি না, আমি একজন হিরো, আমি মানুষকে হেল্প করব, আমি কেন কাপুরুষের মতো পালাবো। জিম রিফিউজেস টু হেল্প, সে বলছে আই এম ডিটারমাইন্ড টু ডু মাই ডিউটি এন্ড স্টে উইথ দ্য শিপ, আমি আমার ডিউটি পালন করব, আমি এই জাহাজেই থাকবো। দ্য আদার্স কার্স হিম, অন্যরা বললো যে তুমি থাকো, তুমি মরো। আদার, তাকে অভিশাপ দিল, অ্যাজ দে ফ্র্যান্টিক্যালি স্ট্রাগল উইথ ক্রাফট, কারণ একটা লাইফ বোট তো মানে 2-3 জন মিলে আসলে নাড়ানো যায় না, বেশ 6-7 জন একসাথে ধরতে হয়, এবং তারা পেরে উঠছে না, লাইফ বোট নামাতে পারছে না, এবং জিম তো ওদেরকে হেল্প করবে না। জিম বলছে ওদেরকে সে হেল্প করবে না, সে এই জাহাজেই থাকবে, সে 800 মানুষকে হেল্প করবে। সে বলছে 800 পিলগ্রিম, এদেরকে অসহায় রেখে জিম পালাতে পারে না,
সে বড় মুখ করে বলছে। অ্যান্ড ওয়ান ক্রু মেম্বার, যখন এরকম মানে স্ট্রাগল হচ্ছে, ওয়ান ক্রু মেম্বার ডাইজ ফ্রম ফিয়ার এন্ড এক্সারশন, এদের মধ্যে একজন কর্মচারী সে ভয়ে মারা যায়। মানে সে এত ভয় পায়, এত মানে সে নিজের উপর প্রেসার দেয় যে সে মারা যায়। দেন দ্য বোট হিটস দ্য ওয়াটার অ্যান্ড মেন লিভ ইন, তারপর কোনো মতে কষ্ট করে ওই একটা লাইফ বোট ওরা নিচে পানিতে ফেললো, তারপর সবাই ঝাঁপ দিল। কে কে ঝাঁপ দিল? একজন তো মারা গেল, তাই না? বাকি রইল তিনজন। তিনজনের মধ্যে জিম তো যাবে না, বাকি রইল দুইজন আর হচ্ছে ক্যাপ্টেন, মোট তিনজন। এই তিনজন ঝাঁপ দিল। জিম তো যাবে না, জিম একদম দৃঢ় প্রতিজ্ঞ। সেকেন্ড পয়েন্টে আমরা কি দেখি? ইন সাম ম্যানার জিম ক্যানট এক্সপ্লেন, জিম নিজেও জানে না কিভাবে কি হলো। হি ফাইন্ডস হি টু হ্যাজ জাম্পড। 2 মিনিট আগে জিম বড় মুখ করে বলল আমি পালাবো না, আমি এদেরকে ছেড়ে যাব না। 2 মিনিট পরে দেখা যায় যে ওদের সাথে জিমও লাভ দিছে। জিম নিজেও জানে না, জিম ক্যানট এক্সপ্লেন, betraying his own heroic expectation and trust of the sleeping passengers. 2 মিনিট আগে জিম বড় মুখ করে বলল যে আমি কখনোই এই আমার দায়িত্ব পালন অবহেলা করব না, আমি কখনোই এই অসহায় যাত্রীদের ছেড়ে যাব না। সে এত বড় বড় কথা বলল, সে অন্যদেরকে কিন্তু হেল্পও করলো না। এখন দেখা যায় যে অন্যদের সাথে সাথে জিমও ঝাঁপ দিছে। জিম ক্যানট এক্সপ্লেন হি টু হ্যাজ জাম্পড, জিম নিজেই ঝাঁপ দিছে। 2 মিনিট আগে কিন্তু সে বলল সে ঝাঁপ দেবে না, কিন্তু সে ঝাঁপ দিয়ে ফেলছে। betraying his own heroic expectation and the trust of the sleeping passengers. মানে এই জায়গায় আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে যে জিম, ওর মধ্যে একটা কনফ্লিক্ট সবসময় কাজ করছে। এর আগের স্লাইডে আমরা যখন দেখলাম ফার্স্ট ইয়েতে লাইফ এট সিতে, ওখানে আমরা যখন দেখলাম সে মনে মনে বলছে যে ইস, এখন যদি কেউ পানিতে পড়তে আমি বাঁচাতাম। সত্যি সত্যি কেউ যখন পানিতে পড়লো তখন কিন্তু সে বাঁচাতে যেতে পারছে না, মানে সে তার সাহসের যথেষ্ট ঘাটতি আছে। এখানেও আমরা দেখতে পাচ্ছি জিম প্রথম প্রথম রিফিউজ করলো যে না, আমি ঝাঁপ দিব না, আমি পালাবো না, আমি আমার দায়িত্ব পালন অবহেলা করব না। কিন্তু 2 মিনিট পরে দেখা যাচ্ছে জিম পালাচ্ছে। মানে হচ্ছে জিমের মধ্যে একটা কনফ্লিক্ট, ইন্টারনাল কনফ্লিক্ট কাজ করছে এবং ওর মধ্যে সাহসের যথেষ্ট অভাব আছে। সে নিজেকে যতটা হিরো মনে করে সে ততটা হিরো না, সে নিজেকে যতটা সাহসী মনে করে সে ততটা সাহসী না। স্যার, এটা কি সেলফ কমপ্লেক্সিটি বলা যায়? এটা আপনি বলতে পারেন, এটা আরেকটু দেখেন, আরেকটু চিন্তা করেন। মানে সিচুয়েশনটা এমন যে জিম একটু আগেই সে বলল যে সে কখনোই তার দায়িত্ব অবহেলা করবে না, সে এই 800 যাত্রী এদেরকে রেখে সে পালাবে না। কিন্তু 2 মিনিট পরেই সে পালিয়ে যাচ্ছে। মানে 2 মিনিটের মধ্যে একটা মানুষের মধ্যে কিভাবে পরিবর্তন আসে। মানে কেউ কেউ জিমকে হিপোক্রিট বলতে পারে, কাওয়ার্ড বলতে পারে, বাট জিম তো মানে যেহেতু সে মুখে বলছে অতএব সে হয়তো বা তার মধ্যে একটা কনফ্লিক্ট চলছে, ইন্টারনাল কনফ্লিক্ট। আচ্ছা, যাই হোক, আমরা পরের পয়েন্টে আসি। when the ship Avondale picks up the deserter, ওরা যে পালাচ্ছে ওদের ধারণা পাটনা শেষ, পাটনা ডুবে গেছে, পানির তলায় তলিয়ে গেছে এবং ওরা পালাতে পালাতে অ্যাভনডেল নামে একটা জাহাজ ওদেরকে উদ্ধার করে। Captain Gustav falsely claims that the damaged Patna sank like lead during the storm. গুস্তাভ তখন মিথ্যা কথা বলে যে আরে প্রচন্ড ঝড় উঠছিল, আমাদের পাটনা জাহাজ, এত ভালো সুন্দর জাহাজ পানিতে ডুবে গেল। ক্যাপ্টেন গুস্তাভ সেই মিথ্যাটা বলল। Later on, পরবর্তীতে, however, the deserters learned the Patna was towed safely to the port of Eden. কিন্তু এটা একটা মিরাকল যে সেই জাহাজ পাটনা ডোবে নাই। 800 যাত্রী সবাই জীবিত ছিল এবং সেটা নিরাপদে এডেনের বন্দর, এডেন নামে একটা বন্দর আছে, এডেন পোর্টে সেফলি ওটাকে নিয়ে যাওয়া হয়েছে। এবং এখন তো খবর আছে সবাই পালালো, এদের সবার ভবিষ্যৎ শেষ, ধ্বংস। কারণ এখন তো কোর্ট মার্শাল হবে, সবাই জানবে যে ওরা কাপুরুষের মতো 800 যাত্রী, 800 পিলগ্রিম, তাদের জীবনের কোনো দাম তাদের কাছে নাই, তারা পালিয়ে গেছে।
সবাই পালিয়ে গেল, গুস্তাভ আর তার দুই সাথী পালিয়ে গেল, বাকি রইল শুধু জিম। অনলি জিম remains to face the ensuing court of inquiry. শুধু জিম বলছে, না, আমি একবার আমার দায়িত্ব অবহেলা করেছি, একবার আমি কাপুরুষের মতো কাজ করেছি, অলরেডি আমি আমার নিজের সাথে নিজে বেইমানি করেছি, আমি তো জানি আমি কি, তাই না? জিম তো জানে জিম কি, জিম হচ্ছে হিরো। জিম একবার ভুল করেছে, সে প্যাসেঞ্জারদের ফেলে তার দায়িত্ব অবহেলা করে সে ঝাঁপ দিয়েছে, সে দায়িত্ব অবহেলা করে ঝাঁপ দিয়েছে, সে আর দ্বিতীয়বার অন্যায় করবে না। সে বলল সবাই পালিয়ে যায়, যাক, আমি একাই কোর্ট মার্শাল ফেস করব। মানে জিম নিজেকে ক্ষমা করতে পারছে না, জিম নিজেকে কোনোভাবেই ক্ষমা করতে পারছে না। বারবার জিমের মাথায় আসছে যে আই ফেইলড, আই এম আ ডিসঅ্যাপয়েন্টমেন্ট, আই এম আ কাওয়ার্ড। এখন জিম বলছে আমি যদি ওদের সাথে পালিয়ে যাই তাহলে তো আমি আসলেই একজন কাওয়ার্ড। Only Jim remains to face the ensuing court of inquiry held in Eastern Port. সে একা কোর্টে দাঁড়ায়। এখন জিমের হাতে তো আর কোনো অজুহাত নাই, জিম হ্যাজ নো এক্সকিউজ। জিম যে কাজটা করছে এটা সত্যি খুবই কাপুরুষোচিত কাজ। সে 800 মানুষের জীবনের নিরাপত্তা নেগলেক্ট করে সে পালিয়ে গেছে। তাহলে এই যে অ্যাকশন, দিস অ্যাকশন আর ডিমড আনবিকামিং অফ অ্যান অফিসার, এটা যখন প্রমাণ হয় যে সত্যি জিম এই কাজটা করেছে, শুধু জিম একা না, বাকিরাও তো করেছে। হয়তো সবাই একসাথে থাকলে জিম হয়তো অন্যায়টা করতো না, বাট নেভারদ্যালেস অন্যদের সাথে জিমও তো অ্যাকমপ্লিস। ক্যাপ্টেন গুস্তাভ আর তার দুই সাথী তারা যদি অন্যায়কারী হয় তাহলে জিম নিজেও অন্যায়কারী। তাহলে এই যে তার অ্যাকশন, এটা খুবই সিরিয়াস মিস্টেক। His actions are deemed unbecoming of an officer and he is stripped of his license, এবং তার লাইসেন্স তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হলো। লর্ড জিম আমাদের জিম তার লাইসেন্স হারিয়ে গেল। সে আর কখনোই কোনো জাহাজে চাকরি করতে পারবে না, সে আর কোনোদিন কোথাও কোনো জাহাজে চাকরি করতে পারবে না, তার লাইসেন্স গন, সে নিষিদ্ধ। He becomes a seaman in exile from the sea. সে আর কোনোদিন সমুদ্রে কোনো জাহাজে লিগালি চাকরি করতে পারবে না। Worse still, his reputation is ruined. এটা তার স্ক্যান্ডাল একটা, and he is a social outcast. এখন সমাজের চোখে সে একজন অপরাধী, সে আউটকাস্ট, সবাই তাকে ছি করতে লাগলো। জিমস সেলফ অ্যাগ্রান্ডাইজিং ইলিউশন শ্যাটার, সে নিজেকে যে একজন বড় মাপের মানুষ হিসেবে মনে করত নিজেকে, তার সেই চিন্তা ভাবনা ভেঙে চুরমার হয়ে গেল। তার যত স্বপ্ন, তার জীবনের একমাত্র স্বপ্ন সমুদ্রে ঘোরা, অ্যাডভেঞ্চার, ধূলিসাৎ হয়ে গেল। তার জীবনের একমাত্র স্বপ্ন ধ্বংস হয়ে গেল। এই হচ্ছে জিমের জীবনের প্রথম ভয়ঙ্কর ভুল, এবং তার পরিণাম সে ভোগ করছে। তার জীবনের একটাই স্বপ্ন ছিল, সে জাহাজে করে সারা পৃথিবী ঘুরবে, his life would be full of adventures. এখন দেখা গেল তার একটা মাত্র কাওয়ার্ডলি অ্যাক্টের জন্য, এক মুহূর্তের একটা মাত্র ভুলের জন্য, এক মুহূর্তের কাওয়ার্ডিস কাপুরুষতার জন্য তার জীবন, তার স্বপ্ন সব ধূলিসাৎ। আমরা যাই নেক্সট পার্ট, আমাদের থার্ড পার্টে কাহিনী যদি আমরা 4 ভাগে ভাগ করি, কাহিনীর 3 ভাগে আমরা চলে আসি। মিটিং মার্লো। এতক্ষণ আমাদের মেইন ক্যারেক্টার ছিল জিমকে নিয়ে আমাদের সবকিছু, জিম কিভাবে নিজেকে হিরো মনে করে কিন্তু আসলে তার মধ্যে সাহস যথেষ্ট পরিমাণে নাই, আর এক মুহূর্তের ভুলের জন্য তার ভবিষ্যৎ অন্ধকার, তার ক্যারিয়ার ধ্বংস হয়ে গেল। তার ক্যারিয়ার এত ভালো আগাচ্ছিল, অথচ তার এক মুহূর্তের কাপুরুষতার জন্য, একটা ভুল ডিসিশনের জন্য তার কিন্তু সব ধ্বংস হয়ে গেল। এরপর মিটিং মার্লো, আমাদের নেক্সট ইম্পর্টেন্ট ক্যারেক্টার আমাদের কাহিনীতে প্রবেশ করছেন, মার্লো, MARLOW, মার্লো।
আমরা মার্লোর সাথে মিট করি। ইন দ্য মিন টাইম জিম হ্যাজ মেট মার্লো। জিমের সাথে কার দেখা হলো? মার্লোর দেখা হলো। মার্লো একজন মধ্যবয়সী, মিডল এজড, ওয়াইডলি এক্সপিরিয়েন্সড, কারেজিয়াস ইংলিশ সি ক্যাপ্টেন। মার্লো একজন বেশ এক্সপিরিয়েন্সড, অভিজ্ঞতা সম্পন্ন নাবিক ক্যাপ্টেন, হু টেকস অ্যান ইন্টারেস্ট ইন জিমস ফেট। এই মার্লোর সাথে জিমের দেখা হয় কোথায়? জিম যখন ওই কাঠগড়ায় দাঁড়িয়েছিল, কোর্ট মার্শালের কাঠগড়ায় সে যখন মানে দাঁড়িয়েছিল, দাঁড়িয়ে দাঁড়িয়ে সে যখন সব স্বীকার করছিল, তখন জিমকে দেখে মার্লোর খুব মায়া হয়, খুব করুণা হয়। মার্লো সে অনেক এক্সপিরিয়েন্সড, অনেক ইনফ্লুয়েন্সিয়াল একজন ক্যাপ্টেন। হি হ্যাজ ট্রেইনড ইয়াং সিমেন লাইক জিম। সে জিমের মতো এরকম আরো অনেক তরুণকে সে ট্রেনিং দিয়েছে। জিমকে দেখে তার মনে হলো যে এই ছেলেটার মধ্যে পটেনশিয়াল আছে, এই ছেলেটার মধ্যে ট্যালেন্ট আছে, কিন্তু এখন যে পরিস্থিতি, এই ছেলেটাকে যদি আমি অ্যাভয়েড করি, এর ছেলেকে যদি আমরা ছেড়ে দেই, তাহলে এই ছেলে খুব দ্রুত সুইসাইড করবে, কারণ সে নিজেকে কন্ট্রোল করতে পারবে না। হি উইল কমিট সুইসাইড, হি উইল ডাই সুন। কিন্তু আমরা যদি একে সামান্য একটু সাপোর্ট দেই, সে কিন্তু ভালো করবে। সবাই তাদের লাইফে একটা সেকেন্ড চান্স ডিজার্ভ করে। জিমও অবশ্যই তার লাইফে একটা সেকেন্ড চান্স অবশ্যই ডিজার্ভ করে। কি আপনারা কি মনে করেন, আমরা কি লাইফে আমরা কি সেকেন্ড চান্স ডিজার্ভ করি কি করি না? অবশ্যই করি স্যার। সবার লাইফে একটা সেকেন্ড চান্স দিতে হয় মানুষকে। মানুষ তো ভুল করতেই পারে, তাই না? মানুষ ভুল করতেই পারে। আর হচ্ছে জিমের ভুলটা ছিল এক মুহূর্তে, তখন সে নিজের সাহসটা কন্ট্রোল করতে পারে নাই, সে ঝাঁপ দেয়। মানে ওই মুহূর্তে মানে আমাদের অবশ্যই সিম্প্যাথি কাজ করা উচিত। জিম এরকম একটা ছেলে, সে কিন্তু খুবই আইডিয়ালিস্টিক। এবং একটা জিনিস এই জায়গায় আমাদেরকে সম্মান অবশ্যই করতে হবে, জিমের কিন্তু সুযোগ ছিল পালিয়ে যাওয়ার, কিন্তু জিম কিন্তু পালিয়ে যায়নি। এই জায়গায় কিন্তু সে একটা বীরত্বের পরিচয় দিয়েছে। কিন্তু বাকি ক্যাপ্টেন গুস্তাভ, আরো দুইজন তার যারা সহযোগী ছিল, তারা কিন্তু পালিয়ে গেছে, সে কিন্তু পালায় নাই। মানে এই জায়গায় কিন্তু জিম একটা বীরত্বের কাজ করেছে। সে একা সবার অপরাধের দায়ভার, সে কিন্তু বলির পাঠা, সে কিন্তু স্কেপগোট। এটা দেখার পর মার্লোর জিমের প্রতি একটা ইন্টারেস্ট জাগে, করুণা হয়, বলে যে জিম ছেলেটাকে একটা চান্স দেওয়া উচিত। জিমস, এই যে আমরা এখান থেকে দেখি আবার জিমস ইউথ, জিমের যে যৌবন, তার যে তারুণ্য, ইয়াং বয়স, ফান্ডামেন্টাল ইনোসেন্স, জিমের মধ্যে একটা ইনোসেন্স খেয়াল করে। মার্লো দেখে যে এই ছেলেটার মধ্যে একটা মানে নিষ্পাপ পবিত্রতা আছে, ইনোসেন্স আছে, অ্যান্ড রোমান্টিক আইডিয়ালস। এবং জিমের মধ্যে যে রোমান্টিক আইডিয়ালটা, উদ্দেশ্যটা, এটা ওকে আকৃষ্ট করে। ইট অ্যাপিল টু মার্লো as they remind him of his own youthful days of illusion. মার্লো জিমের মধ্যে নিজেকে দেখতে পেল। মার্লো দেখলো যে এই ছেলেটার মতো তো আমিও ছিলাম। এই ছেলেটা যেমন স্বপ্ন দেখে, লাইফ ফুল অফ অ্যাডভেঞ্চার, অ্যান আইডিয়ালিস্টিক লাইফ, আমিও তো এইভাবে স্বপ্ন দেখতাম। এইরকম জিমের মধ্যে যখন মার্লো নিজেকে দেখতে পেল, জিম যখন দেখলো যে এই ছেলেটা তো আমার মতোই, আমি যখন ইয়াং ছিলাম তখন তো আমি জিমের মতো ছিলাম, এটা দেখার পর মার্লো জিমের প্রতি একটা সিম্প্যাথি গ্রো করলো। আফটার দ্য ইনকোয়ারি, এই যে মামলাটা হয়ে গেল, রেজাল্ট হলো জিমের তো গেল, ওর লাইসেন্স গেল। মার্লো সেন্সেস হাউ ক্লোজ জিম ইজ টু ডিসপেয়ার। দেখলো যে এই ছেলে খুব দ্রুত সুইসাইড করবে, এ আর নিজেকে বাঁচাতে পারবে না, এই জিম তার সব শেষ, এবং এই ছেলে কখনোই মাথা তুলে দাঁড়াতে পারবে না। মার্লো বুঝতে পারলো এই ছেলেটাকে যদি আমি এখনই হেল্প না করি তাহলে ছেলে শেষ। তখন সে কি করলো? হি ইউজেস হিজ ইনফ্লুয়েন্স টু গেট জিমস ওয়ার্ক। তখন সে কানেকশন ইউজ করলো। সে জিমকে বললো যে তুমি তোমার পরিচয় গোপন করো, তুমি ভুলে যাও যে তোমার নাম জিম, ঠিক আছে? তুমি তোমার পরিচয় গোপন করো, অন্য একটা পরিচয় ধারণ করো, নিউ আইডেন্টিটি, এবং তোমাকে আমি চাকরির ব্যবস্থা করে দিচ্ছি। ইউ আর এ গুড পারসন, সামান্য একটা ভুল করেছিলে, কিন্তু আসলে তুমি একজন ভালো ছেলে, ইউ ডিজার্ভ এ সেকেন্ড চান্স। তখন ওকে বিভিন্ন জায়গায় চাকরি দেয় জিমকে, বাট আনফরচুনেটলি
জিম নেভার স্টেজ লং ইন ওয়ান প্লেস। জিম কখনোই একটা জায়গায় বেশি দিন থাকতে পারে না। একটা জায়গায় সে বেশি দিন চাকরি করার মতো সাহস আর তার থাকে না, কারণ সে তার পরিচয় গোপন করে রেখেছে। যখনই দেখে যে যখনই সে টের পায় যে এই বুঝি তার পরিচয় প্রকাশ পেয়ে গেল, এই বুঝি তার আসল পরিচয় সামনে চলে আসলো, এই বুঝি তার কলঙ্ক, তার স্ক্যান্ডাল তার সামনে চলে আসলো, যখনই সে দেখে তখনই সে পালায়, একটার পর একটা চাকরি থেকে পালায়। ট্রাই অ্যাজ হি মাইট টু এসকেপ হিজ পাস্ট, যতই সে তার অতীতকে এসকেপ করার চেষ্টা করুক, দ্য ফ্যাক্টস অফ দ্য পাটনা স্ক্যান্ডাল, তার যে পাটনা স্ক্যান্ডাল, ফলোজ জিম ক্যাজুয়ালি এন্ড ইনএভিটেবলি, সে যেখানেই যায় তার স্ক্যান্ডাল তাকে ধাওয়া করে। At the first hint of his history coming to light, Jim quits his job and moves on. সে চাকরিতে খুব ভালো প্রমোশন হয়। যখনই দেখে কেউ একজন মানে সন্দেহ করছে আসলে তুমি কে, এবং আশেপাশে যখন জিমের স্ক্যান্ডাল তো তখন ভাইরাল হট টপিক, সবাই এটা নিয়ে বলতে শুরু করে, তখনই জিম ভয় পেয়ে যায়, তখনই সে পালিয়ে যায়। একটার পর একটা চাকরি নেয় আর চাকরি ছাড়ে, চাকরি নেয় আর চাকরি ছাড়ে, তার মধ্যে ভয়। তার যদি সত্যিকারের পরিচয় সবাই জেনে যায়, তার স্ক্যান্ডালটা সবাই যদি জেনে যায়, একটার পর একটা চাকরি নেয় আর ছাড়ে। সেই চাকরিকে কে দেয়? মার্লো দেয়। এখন মার্লোর ক্ষমতারও তো একটা লিমিট আছে, তাই না? আর কত ইনফিনিট চাকরি তো নাই, ওই জায়গাতে চাকরি লিমিটেড। রিয়েলাইজিং হি ইজ ফেইলিং টু ট্রুলি হেল্প হিম, মার্লো দেখলো যে এই ছেলেটাকে আসলেই বাঁচানো যাচ্ছে না, সে কোনো জায়গায় বেশি দিন চাকরি করতে পারছে না। মার্লো টার্নস টু হিজ ফ্রেন্ড স্টাইন, a merchant adventurer with trading posts scattered throughout the East Indies, বলছে যে এই ছেলেটাকে এই ইউরোপ থেকে হাজার হাজার মাইল দূরে পাঠিয়ে দেই, যেখানে কেউ জিমের স্ক্যান্ডাল, পাটনা স্ক্যান্ডাল, জিমের আসল পরিচয় জানে না। ওকে এরকম দূর দেশে পাঠিয়ে দেই, সেইখানে গিয়ে সে নতুন করে তার জীবন শুরু করবে। তার মার্লোর এক ফ্রেন্ড ছিল স্টাইন, তাকে তাকে গিয়ে সেই বিপদের কথা বলল। তারপরে যে হিয়ারিং জিম স্টোরি, জিমের গল্প শোনার পর স্টাইন পারসিভ দ্য ইয়াং ম্যান ইজ আ রোমান্টিক, সে বললো যে এই ছেলেটা আসলেই রোমান্টিক, আইডিয়ালিস্টিক, who must have a chance to live out his dream if he is going to live at all. সে বলছে আসলেই ছেলেটা ভালো, ছেলেটার একটা সেকেন্ড চান্স সে ডিজার্ভ করে, ছেলেটাকে আমাদের বাঁচানো উচিত। তাহলে ছেলেটাকে এত দূরে পাঠিয়ে দেই, এত দূরে পাঠিয়ে দেই, সভ্যতা থেকে, সভ্যতার আলো থেকে হাজার হাজার মাইল দূরে, যেখানে কেউ জিমকে চিনবে না, যেখানে জিমের স্ক্যান্ডাল, পাটনা স্ক্যান্ডাল সম্পর্কে কারো কোনো আইডিয়া নাই, ও যাতে নিরাপদে থাকে। স্টাইন, এই যে লাস্ট পয়েন্টে, স্টাইন সাজেস্ট সেন্ডিং জিম টু ম্যানেজ অ্যান আউটপোস্ট টু পাটুসান, সে বলছে আমার একটা হাজার হাজার মাইল দূরে পাটুসান নামে একটা জায়গায় আমার ব্যবসা আছে, পাটুসান, এই পাটুসানে ওকে আমরা পাঠিয়ে দিই। পাটুসান, দিস ইজ অ্যান আইল্যান্ড সো রিমোট, এটা এত দূরে, ইউরোপ থেকে এত দূরে, it would be for the outside world as though he had never existed. সে যদি ওখানে চলে যায় তাহলে ইউরোপ মনে করবে যে জিম নামে কারো অস্তিত্বই নাই। এত দূরে জিম যখন ওখানে চলে যাবে, তার অস্তিত্বই সভ্য সমাজের কাছে বিলীন হয়ে যাবে। Here, Jim will have a fresh start. জিম তার জীবনের দ্বিতীয় সুযোগটা পাবে, সবকিছু ফ্রেশ সে স্টার্ট করবে, and a totally new set of condition for his imaginative faculty to work upon. এই ছেলেটা আসলেই একটা সেকেন্ড চান্স ডিজার্ভ করে, তাকে আমরা একটা সুযোগ দেই। সে পাটুসান চলে যাক, পাটুসানে কেউ ওর স্ক্যান্ডাল সম্পর্কে জানে না, সেখানে গিয়ে ও সত্যি সত্যি ওর জীবনটাকে নতুন করে সুন্দর করে সাজাতে পারবে। চলে আসি আমাদের লাস্ট পার্ট আমাদের নভেলে, ফ্রেশ স্টার্ট। এই পার্টটাকে আমরা বলছি ফ্রেশ স্টার্ট। জিমকে অবশেষে পাটুসানে পাঠিয়ে দেওয়া হলো। স্টাইন আর মার্লো এই দুইজন মিলে তারা চিন্তা করলো যে এই ছেলেটাকে বাঁচানোর জন্য একটাই উপায়, তাকে আমরা পাটুসানে পাঠিয়ে দিই। ইন পাটুসান জিম ইজ আননোন, জিমকে কেউ চেনে না, পাটনা স্ক্যান্ডাল সম্পর্কে কার কোনো আইডিয়া নাই, and believes his past cannot find him. এখানে জিমের ধারণা ওকে, ওর অতীত ওকে আর ধাওয়া করতে পারবে না, অবশেষে তার লাইফ সে নতুন করে শুরু করতে পারবে, অবশেষে সে তার জীবন নতুন করে শুরু করতে পারবে। However,
পাটুসান জায়গাটা মোটেও সুবিধার জায়গা না। However, settling into his new post is no easy task. পাটুসানে নিজেকে এস্টাবলিশ করা মোটেও সহজ কোনো কাজ না, মোটেও সহজ না। আমরা যে দ্বীপটার কথা বলছি, পাটুসান হচ্ছে একটা দ্বীপ, বিচ্ছিন্ন সমুদ্রের মাঝখানে একটা দ্বীপ। On this island, এই দ্বীপে three forceful individual struggle for domination. তিনজন শক্তিশালী ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তি তাদের প্রভাব বিস্তারের জন্য সবসময় কম্পিট করছে এবং তাদের মধ্যে সবসময় যুদ্ধ হচ্ছে। থ্রি ফোর্সফুল ইন্ডিভিজুয়াল, তিনজন গডফাদার আমরা বলতে পারি। থ্রি পাওয়ার সোর্স, মানে তিনজন, থ্রি পাওয়ারফুল পার্সন, দে আর ট্রাইং টু ডমিনেট পাটুসান। কারা কারা? দ্য করাপ্ট রাজা অ্যাল্যাং। ওখানে আমরা অ্যাল্যাং নামে একজন করাপ্টেড রাজা মানে জমিদারকে পাই। সে হচ্ছে মানুষের উপর অত্যাচার করে, তার অনেক ক্ষমতা। অ্যাল্যাং, রাজা অ্যাল্যাং একজন করাপ্টেড, সে হচ্ছে করাপ্টেড, দুর্নীতিগ্রস্ত। এরপর আমরা পাচ্ছি দ্য লেজেন্ডারি শেরিফ আলী। এই শেরিফ আলী হচ্ছে ডাকাত। অনারেবল শেরিফ মানে হচ্ছে অনারেবল অর নোবেল। শেরিফ আলী, প্রেডেটরি শেরিফ আলী, সে হচ্ছে সন্ত্রাসী, ডাকাত। ফাইনালি ডোরামিন। এই ডোরামিন হচ্ছে তিনজনের মধ্যে সবচেয়ে কম ভয়ঙ্কর। ডোরামিন মানে তার মধ্যে ভালো দিক বেশি। ডোরামিন, এই ডোরামিন হচ্ছে চিফ অফ দ্য বুগিস ট্রাইব। এই পাটুসানে যে উপজাতি বাস করে, এই উপজাতির নাম হচ্ছে বুগি, বুগিস। এই বুগিস উপজাতির চিফ, প্রধান হচ্ছে ডোরামিন। তাহলে অ্যাল্লাং, শেরিফ আলী আর ডোরামিন। রাজা অ্যাল্লাং একটা গডফাদার, সে হচ্ছে সবকিছু ডমিনেট করার চেষ্টা করে। তার সাথে টক্কর হচ্ছে শেরিফ আলী, সেও ডমিনেট করার চেষ্টা করে। আর ডোরামিন, সেও একটা প্রভাব বিস্তার করার চেষ্টা করে। এই তিনজন, এদের মধ্যে সবসময় ঠোকাঠুকি, সবসময় তাদের মধ্যে ঝগড়াঝাটি, মারামারি, যুদ্ধ চলছে। মানে পাটুসানের মধ্যে কিন্তু শান্তিময় যে একটা পরিবেশ সেটা কিন্তু নাই, ওখানেও কিন্তু হানাহানি, মারামারি আছে। এই পরিস্থিতির মধ্যে জিম পড়ে গেল। জিম দেখলো তার সামনে তিনটা চয়েস আছে। একটা হচ্ছে এই রাজা অ্যালাং এর মতো দুর্নীতিবাজের অধীনে কাজ করা, শেরিফ আলীর মতো ডাকাতের দলে যোগ দেওয়া, আর হচ্ছে আরেকটা লাস্ট সুযোগ হচ্ছে ডোরামিন, এই বুগিস ট্রাইব, এই উপজাতিদের দলে যোগ দেয়া। এখন জিম দেখলো এই ডোরামিন উপজাতিদের দলে যোগ দেওয়াটাই সে সবচেয়ে আইডিয়ালিস্টিক, সবচেয়ে যুক্তিযুক্ত মনে করছে। জিম কি করলো? এই ডোরামিনকে হেল্প করলো। এই বুগিস ট্রাইব, বুগি উপজাতিদের সাহায্যে জিম এগিয়ে আসলো। এগিয়ে আসার পর কি হলো? উইথ দ্য হেল্প অফ জিম, এই জিমের সাহায্যে, and an audaciously clever plan, এই জিম ওদেরকে একটা চমৎকার প্ল্যান দিল যে কিভাবে পরিস্থিতি সামাল দেওয়া যায়। উইথ দ্য হেল্প অফ জিম and audaciously clever plan, খুবই চমৎকার একটা প্ল্যান করে ডোরামিন and his warriors drive শেরিফ আলী from the island. শেরিফ আলী নামে যে ডাকাতটা ছিল, সেই ডাকাতের দলকে তারা তাড়িয়ে দিল। শেরিফ আলী তার দলবল নিয়ে পালিয়ে যেতে বাধ্য হলো। কার সাহায্যে? ডোরামিন প্লাস জিম। জিম ডোরামিনকে হেল্প করলো এবং জিম উইথ দ্য হেল্প অফ বুগিস ট্রাইব, এরা একসাথে হয়ে শেরিফ আলীকে আইল্যান্ড থেকে তাড়িয়ে দিল। শুধু তাই না, এন্ড দে টুগেদার, তারা একসাথে দে সাবডিউ রাজা অ্যাল্লাং। রাজা অ্যাল্লাং, করাপ্টেড রাজা, তাকেও তারা দমিয়ে দিল। মানে অ্যাল্লাং এর হাতেও আর ক্ষমতা রইল না। শেরিফ আলী সে পালিয়ে গেল, অ্যালাংকে কাবু করে ফেললো। মানে আলটিমেটলি পাটুসানে প্রতিনিধিত্ব করছে, মানে সবচেয়ে বেশি ডমিনেন্ট কারা? বুগি উপজাতি, বুগিস। তাদের চিফ হচ্ছে ডোরামিন, DORA, ডোরা, MIN, ডোরামিন। জিম এই ডোরামিনকে হেল্প করলো এবং জিমের হেল্পের কারণে ওরা কিন্তু মোটামুটি এই দুই নেগেটিভ ইন্ডিভিজুয়াল, রাজা অ্যাল্লাং আর শেরিফ আলী, দুজনকে কিন্তু, শেরিফ আলীকে তাড়িয়ে দিল, অ্যাল্লাংকে কাবু করে দিল। জিম এত বড় একটা উপকার করলো বুগিস উপজাতিদের। এই উপকারের
প্রতিদান স্বরূপ বুগিস উপজাতির মানুষরা তারা জিমকে ডাকা শুরু করলো টুয়ান জিম, লর্ড জিম. জিম becomes a legend and earns the title টুয়ান or lord. মানে সে সত্যি সত্যি আমাদের জিম সত্যি সত্যি সে হিরো হয়ে গেল এত বছর পরে, এত উত্থান পতনের পর অবশেষে আমাদের জিম সে সত্যি সত্যি হিরো, সে সত্যি সত্যি মানুষকে উপকার করছে, সে সত্যি সত্যি হিরো হচ্ছে। নাও জিম ইজ রিয়েলি আ হিরো টু দ্য বুগিস ট্রাইব। বুগি উপজাতিদের কাছে সত্যি সত্যি জিম একজন হিরো। আর জিমকে তারা ডাকা শুরু করলো টুয়ান। ওদের আঞ্চলিক ভাষায় টুয়ান মানে হচ্ছে লর্ড। এই হচ্ছে লর্ড জিম নামের রহস্য। মোর ইম্পর্টেন্টলি, জিমের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় কি? মোর ইম্পর্টেন্টলি ফর জিম, হি গেইনস দ্য পিপলস ট্রাস্ট। এতদিন পর্যন্ত জিম যে জিনিসটা মনে 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 সবসময় কল্পনা করতো, ইস মানুষ যদি আমার উপর বিশ্বাস রাখতো, আমি যদি হিরো হতে পারতাম, আমি যদি হিরো হতে পারতাম। সেই যে ছোটবেলা থেকে জিমের স্বপ্ন, সে হিরো হবে, সে নায়ক হবে, সে হিরো হবে, সে মানুষকে হেল্প করবে। অবশেষে পুরো একটা দ্বীপের উপজাতি বিশ্বাস তার উপর। হি গেইনস দ্য পিপলস ট্রাস্ট। অবশেষে মানুষ তাকে বিশ্বাস করছে, অবশেষে তার দাম আছে, তার এক্সিস্টেন্সের একটা ভ্যালু আছে। হি ওয়ার্কস টায়ারলেসলি। সে দিন রাত পরিশ্রম করে যাচ্ছে, টায়ারলেসলি, কোন রকম বিরামহীন ভাবে, কোন রকম বিশ্রাম ছাড়া বিরামহীন ভাবে সে কাজ করে যাচ্ছে। দিন রাত সে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে টু রিস্টোর দ্য অর্ডার এন্ড পিস অন পাটুসান। সে দিনরাত অক্লান্ত পরিশ্রম করছে যাতে পাটুসানে পিস এন্ড অর্ডার, শান্তি এবং ডিসিপ্লিন বজায় থাকে। সে দিন রাত পাটুসানের জন্য কাজ করে যাচ্ছে। বুগি ট্রাইব, বুগি উপজাতির জন্য সে দিন রাত খেটে যাচ্ছে। দিন রাত সে পরিশ্রম করছে যাতে পাটুসানের মানুষদের মনে শান্তি শৃঙ্খলা বজায় থাকে। পাটুসানে যেন শান্তি শৃঙ্খলা বজায় থাকে। সে পুরো দ্বীপের দায়িত্ব অলমোস্ট একা নিজের ঘাড়ে নিয়ে নেয়। দ্বীপের মানুষজন তারা যাতে শান্তি শৃঙ্খল ভাবে, সুশৃঙ্খল ভাবে শান্তিতে বসবাস করতে পারে, তার দায়িত্ব একা নিজের ঘাড়ে নিয়ে নেয় কে? আমাদের জিম, আমাদের লর্ড জিম, টুয়ান জিম। আর্লি অন হি মিটস জুয়েল। এরকম একটা পরিস্থিতিতে জুয়েল নামে এক মেয়ের সাথে আমাদের জিমের দেখা হয়। এই জুয়েল হচ্ছে ইউরোপিয়ান এশিয়ান ওমেন। ওর বাবা, এই জুয়েলের বাবা হচ্ছে ইউরোপিয়ান, মা হচ্ছে এশিয়ান। জুয়েল, a European Asian woman who becomes his wife. They fell in love এবং তারা বিয়ে করে এবং তারা শান্তিতে বসবাস শুরু করে। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের জিম কিন্তু সে মোটামুটি বেশ দারুণ সেটেলড। সে বিয়েও করে ফেলেছে, সে খুবই সম্মানিত এখানে, মানুষজন তাকে বিশ্বাস করে, মানুষজন তাকে আদর করে, স্নেহ করে, এবং সে পুরো দ্বীপের দায়িত্ব তার কাঁধে। ডোরামিন যদি অ্যাকচুয়াল চিফ হয়, জিম হচ্ছে এক্সিকিউটিভ চিফ, মানে পুরো দ্বীপের ডোরামিনের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে যায় জিম। এবং এটা জিমের জন্য অনেক বড় একটা ব্যাপার। It seems that the chasm between Jim's illusion and reality has narrowed to a crack. মানে অবশেষে আমরা বলতে পারি জিমের জীবনের যে কষ্ট অবশেষে মনে হয় দূর হয়ে গেল, অবশেষে জিমের জীবনে মনে হয় শান্তি ফিরে আসলো। এতদিন পরে মনে হয় অবশেষে জিম যা চেয়েছিল তা পেল। আমাদের মনে হতে পারে যে বেচারা, তার এত কষ্টের পর অবশেষে তার জীবনটা সুন্দর হয়ে গেল। কিন্তু না, বাস্তবতা বড় কঠিন। যখনই দেখবেন সবকিছু ঠিকঠাক, তখনই বুঝবেন কিছু একটা গোলমাল চলে আসছে দ্রুত। যখনই জিম দেখছে যে ওর লাইফটা মোটামুটি সেটেলড, এভরিথিং ইজ পারফেক্ট, সবকিছু ঠিক আছে, তখনই জিমের লাইফে একটা দুর্ঘটনা ঘটলো। দেন a vile buccaneer, buccaneer বলতে প্রাইভেট বিজনেসম্যান,
কিন্তু এখানে হচ্ছে পাইরেট। তখন পাটুসানে এক জলদস্যু পাইরেটের আক্রমণ। Then a vile buccaneer who calls himself Gentleman Brown, এই জেন্টলম্যান ব্রাউন, তার নামের আগে দেখেন আবার লেখা জেন্টলম্যান, ভদ্রলোক। মানে জিমের জীবনে এমন এক পাইরেটের আগমন ঘটলো, তার নাম হচ্ছে জেন্টলম্যান ব্রাউন। জিমের জীবনে আসলে পাটুসানদের এই রাজ্যে এক ভয়ঙ্কর জলদস্যুর আক্রমণ, তার নাম হচ্ছে জেন্টলম্যান ব্রাউন। জেন্টলম্যান ব্রাউন sails into Jim's history intending to raid পাটুসান। এই জেন্টলম্যান ব্রাউনের উদ্দেশ্য ছিল পাটুসান লুটতরাজ করা, গোটা পাটুসান লুটতরাজ করা। জেন্টলম্যান ব্রাউন পাটুসান আক্রমণ করলো, জলদস্যু জেন্টলম্যান ব্রাউন পাটুসান আক্রমণ করলো। তার উদ্দেশ্য ছিল টু রেইড পাটুসান লুটতরাজ করা। হি অ্যান্ড হিজ ক্রু মিট রেজিস্ট্যান্স। আমি বলি এতই কি সহজ? জিম আছে, জিমের নেতৃত্বে গোটা বুগিস ট্রাইব, তারা হচ্ছে ইউনাইটেড। মোটেও জেন্টলম্যান ব্রাউন সুবিধা করতে পারলো না। ব্রাউনের দল মেট রেজিস্ট্যান্ট, দেখে যে পরিস্থিতি মোটেই সুবিধার না। এন্ড দ্য ভিলেজার্স আর ইউনাইটেড। জিমের নেতৃত্বে গোটা পাটুসান গ্রাম, গোটা বুগিস ট্রাইব, গোটা উপজাতি, দে আর ইউনাইটেড। দ্য ভিলেজেস কর্নার দেম, এবং তাদেরকে কোণঠাসা করে ফেললো। ব্রাউন সে মনে করেছিল খুব ইজিলি সে লুটপাট করে নেবে, সব দখল করে, সব সোনাদানা হিরে জহরত সম্পত্তি যা আছে সবকিছু নিয়ে সে চলে যাবে। কিন্তু দেখে যে এই উপজাতি বুগিস ট্রাইব, তাদেরকে দেখে যতটা দুর্বল মনে হয় তারা ততটা দুর্বল না। তাদের লিডার হিসেবে আছে হচ্ছে জিমের লিডারশিপে তারা ইউনাইটেড, এবং তারা একসাথে মিলে ব্রাউন আর তার যে সাঙ্গপাঙ্গ আছে তাদেরকে কোণঠাসা করে ফেলে, একদম কর্নার করে ফেলে। ব্রাউন দেখে যে তার তো আর বাঁচার পথ নাই, তখন ব্রাউন প্লিড উইথ জিম টু অ্যালাউ হিম এ ফেয়ার ফাইট। তখন ব্রাউন হচ্ছে খুবই খচ্চর প্রজাতির মানুষ, মানে খুবই ভয়ঙ্কর এবং খুবই মিথ্যাবাদী, প্রচন্ড মিথ্যাবাদী। সে মোটেও কোনো সুবিধার লোক না। ব্রাউনকে পোট্রে করা হয়েছে পিওর ইভিল। লর্ড জিমে এই জেন্টলম্যান ব্রাউন, একে পোট্রে করা হয়েছে একদম খাঁটি শয়তান, একদম পিওর ইভিল। ব্রাউন প্লিডস উইথ জিম। এই ব্রাউন তখন জিমের কাছে কাকুতি মিনতি করছে, অনুনয় বিনয় করছে। এই ব্রাউন দু একটা কথা বলেই বুঝলো যে এই জিম হচ্ছে খুবই হাদাভদা, সে খুবই গোবেচারা টাইপের। এই জিম যত বড় বীর হোক না কেন, সে যত বড় নেতা হোক না কেন, এই জিম হচ্ছে একেবারে গোবেচারা। একে আমি এক ঘাটে কিনে আরেক ঘাটে ইজিলি বেচে দিতে পারবো, মানে এই জিমকে আমি যা বলবো জিম তাই শুনবে। তখন ব্রাউন বললো, এই তো পাইছি মক্কেল, মুরগি পাইছি, এই মুরগিরে তো সাইজ করা যায় ইচ্ছেলি। তখন জিমকে সে কি বললো, হে জিম, তোমার সাথে আমার তো কোনো পার্থক্য নাই, তুমি এখানে আসছো তোমার লাইফটাকে সাজাইতে, আমিও এখানে লুটপাট করতে আসছি, কারণ আমি ভালোভাবে বাঁচতে চাই। তখন আবার ব্রাউন জিমকে খোঁচা দিল, কি জিম, ইউরোপ ছেড়ে তুমি এই পাটুসানে আইসা ঠাই করলা, তোমার কি কোনো সমস্যা আছে নাকি? কি ব্যাপার, তোমার কি কোনো আকাম করে আসছো নাকি? ব্রাউন তখন জিমকে খোঁচা দেয়, কি জিম, তুমি কি কোনো স্ক্যান্ডাল করে আসছো নাকি ইউরোপে? কি করো তুমি এখানে পাটুসান? তোমার সভ্য সিভিলাইজড ওয়ার্ল্ড ইউরোপ ছেড়ে তুমি এই দূর দ্বীপে পাটুসানে তুমি কি করো? কি কোনো আকাম করে আসছো নাকি? যখনই ব্রাউন জিমকে সেই খোঁচাটা দিল, তখন জিম ভয় পেয়ে গেল। এতদিন পরে জিমের সেই পুরাতন ভয়, স্ক্যান্ডাল, এই বুঝি আবার সবার সামনে খোলাসা হয়। তখন জিম ভয় পেয়ে গেল। তখন জিমকে ভয় দেখানোর পরে জিমকে বললো, ওকে শোনো, তুমি আমাদেরকে কোণঠাসা করছো, ঠিক আছে, এখন ফেয়ার ফাইট হোক, তোমার সাথে আমার মারামারি, ফেয়ার ফাইট হোক, যে জিতবে সেই, অর আ সেফ প্যাসেজ ফ্রম দ্য আইল্যান্ড, অথবা একটা কাজ করো, আমরা ভুল করে চলে আসছি, আমাদেরকে চলে যেতে দাও, উই সারেন্ডার। ব্রাউন বললো, হয় তুমি আর আমি মারামারি করব, অথবা
আমি সারেন্ডার করলাম, আমাদের গ্রুপ নিয়ে আমি নিরাপদে এখান থেকে চলে যাব, আমি কারো কোনো ক্ষতি করব না। ব্রাউন জিমকে এটা বুঝাচ্ছে যে আমরা চলে যাচ্ছি, আমাদেরকে নিরাপদে যেতে দাও, আমরা কারো কোনো ক্ষতি করব না। এই কথা জিম যখন ডোরামিনকে যায় বলে যে আমরা তাহলে ওকে যেতে দিই, ও প্রমিস করছে ও কারো কোনো ক্ষতি করবে না, তখন ডোরামিন বলে নেভার। ডোরামিন মোটেও রাজি হয় না, ডোরামিন মোটেও রাজি হয় না। তারপরে জিম বলছে না, সে আমাকে প্রমিস করছে। আমাদের জিম তো খুবই গোবেচারা টাইপ, হাদা ভাদা, খুবই নাইভ, বাস্তব জ্ঞান সম্পর্কে তার আইডিয়া খুবই কম। On the promise that Brown will live peacefully, Jim arranges for him and his men to retreat. জিম রাজি হয়ে যায়। জিম বুঝতে পারে না যে ব্রাউন আসলে মোটেও সুবিধার লোক না। ব্রাউন ওকে মিথ্যা কথা বলেছে, জিম এটা বুঝতে পারে না। সে ব্রাউনের হয়ে ডোরামিনের কাছে গিয়ে কথা বলে যে টু স্যাটিসফাই ডোরামিন। জিম বলল আচ্ছা ঠিক আছে, ডোরামিন তো অবশ্যই যেতে দেবে না ব্রাউনকে, ডোরামিন তো যেতে দেবেই না, ডোরামিন তো যেতে দেবেই না। জিম তখন বলল আমি দায়ী থাকলাম। জিম অফার্স আপ হিজ ওন লাইফ শুড এনি ভিলেজার্স বি হার্ম। বলল যে যদি ব্রাউন কোন গ্রামবাসীকে হত্যা করে, সেই হত্যার দায়ভার আমি নিজের কাঁধে নিলাম। দেখেন জিম কতখানি বোকা। জিম ডোরামিনকে কাছে গিয়ে বলছে যে যদি আমার এই ডিসিশনের কারণে যদি একজন গ্রামবাসীও ক্ষতিগ্রস্ত হয়, তার দায়ভার আমি নিব। জিম বলল, জিম অফার্স আপ হিজ ওন লাইফ শুড এনি ভিলেজার্স বি হার্ম। বলে যে যদি একজন গ্রামবাসীও যদি ক্ষতিগ্রস্ত হয়, যদি একজন গ্রামবাসী নিহত হয়, আমি আমার নিজের জীবন দিয়ে তার প্রতিদান দেব। এখন আমাদের জেন্টলম্যান ব্রাউন সে মোটেও জেন্টলম্যান না। সে কি করলো? ব্রাউন বিট্রেস জিমস ট্রাস্ট অ্যান্ড লঞ্চেস আ ফেয়ারওয়েল অ্যাটাক। সে তো বেইমান, সে যেতে যেতে ঠিকই অ্যাটাক করলো। সে যেতে যেতে লঞ্চড আ ফেয়ারওয়েল অ্যাটাক। এই অ্যাটাকে প্রচুর প্রচুর গ্রামবাসী নিহত হয়। হান্ড্রেডস অফ ভিলেজার্স দে ওয়ার কিলড। শুধু তাই না, ইনক্লুডিং ডোরামিন সান, আমাদের ডোরামিন চিফ তার ছেলে, সেও মৃত্যুবরণ করে। এখন জিম ও তো কথা দিয়েছে একজন গ্রামবাসী যদি নিহত হয় সে তার জীবন উৎসর্গ করবে। এখন কে মারা গেছে? প্রচুর মানুষ মারা গেছেই তো, তার সাথে মারা গেছে ডোরামিন সান। ট্রু টু হিজ ওয়ার্ড, জিম ফরফিটস হিজ লাইফ ব্রেভলি উইদাউট ফ্লিঞ্চিং। কোন রকম চিন্তা ছাড়া জিম একদম নির্দ্বিধায় তার জীবনকে উৎসর্গ করে। ইন দিস ফাইনাল কারেজিয়াস স্যাক্রিফাইস, এই লাস্ট স্যাক্রিফাইসের মধ্য দিয়ে, এই যে যখন তার লাইফটা সে উৎসর্গ করলো, নিজের জীবন উৎসর্গ করলো, হি লিভস আপ টু হিজ মোরাল আইডেন্টিটি। সে অবশেষে তার যে মোরাল আইডেন্টিটি, তার মোরালিটি, তার কোড অফ হিরোইজম, এটাকে সে প্রোটেক্ট করলো। সে জিম তার লাইফে বারবার মনে করছে যে আমি আমার লাইফে একবার ভুল করেছি। সে প্রথম ভুল কি ছিল? পাটনা জাহাজ থেকে লাফ দেয়া। তার প্রতিদান সে, তার প্রায়শ্চিত্ত সে কিভাবে করলো? সে তার তার ক্যারিয়ার সে বিসর্জন দিল। এরপরে সে দ্বিতীয় ভুল কি করলো? জেন্টলম্যান ব্রাউনকে সে যখন চলে যেতে দিল, এবং জিমের এই ভুল ডিসিশনের কারণে প্রচুর মানুষ মারা গেল। পাটনাতে তো কেউ মারা যায়নি, কিন্তু এখানে যে ভুলটা হলো, জিম দেখলো তার ডিসিশনের কারণে প্রচুর মানুষ মারা গেছে। মেনি ভিলেজার্স ডাইড, ইভেন ভিলেজ চিফের ছেলে সেও মারা গেছে। এখন তার বিবেক তাকে বলছে যে এখন তোমার জীবন উৎসর্গ করা ছাড়া তোমার আর কোনো উপায় নাই। He seems to prove himself worthy of outside world that once judged and found him wanting. একটা সময় পৃথিবী তাকে কাপুরুষ বলেছিল, এখন জিম বলছে যে আমি কাপুরুষ হিসেবে বেঁচে থাকতে চাই না, আমি বীরের মতো মরতে চাই। এই যে টু প্রোটেক্ট হিজ কোড অফ হিরোইজম, এই যে তার বীরত্বের পরিচয়, তার কোড অফ হিরোইজম, এটাকে রক্ষা করার জন্য সে কি করে?
নির্দ্বিধায় ডোরামিনের সামনে এসে দাঁড়ায়। ডোরামিন তাকে গুলি করে। ডোরামিন শট জিম এন্ড জিম ডাইস। জিম মারা যায়। এখন ডোরামিনের ছেলে তো মারা গেছে, ডোরামিনের তো তখন মাথা ঠিক নাই। জিম যখন তার সামনে এসে দাঁড়াচ্ছে, অলরেডি তো বলছে যে কেউ যদি মারা যায় তার দায়িত্ব তার। ডোরামিন আর নিজেকে সামলাতে পারে না, ডোরামিন শটস জিম। ডোরামিন জিমকে গুলি করে এবং জিম মারা যায়। উইথ হিজ ডেথ, জিম অ্যাকচুয়ালি প্রোটেক্টস হিজ আইডিয়া অফ হিরোইজম। সে নিজেকে মানে মৃত্যুর আগ পর্যন্ত সে নিজেকে হিরো ভাবতো এবং মৃত্যুর মধ্য দিয়ে সে প্রমাণ করে যেতে যায় যে সে একজন হিরো। কাপুরুষের মতো বেঁচে থাকার চাইতে তার বীরের মতো মৃত্যুবরণ করাই উত্তম। He lives up to his moral identity. Ultimately, his illusion and reality become one. মৃত্যুর মধ্য দিয়ে জিম নিজেকে হিরো হিসেবে প্রতিষ্ঠিত করে গেল। In his death, in his heroic death, Jim established himself as a hero. অবশেষে জিম হিরো হলো। এই হচ্ছে আমাদের কাহিনী। This is ultimately our storyline. এই হচ্ছে আমাদের স্টোরি। এখন আপনারা এই স্লাইডটা ভালো করে পড়েন, একটা আইডিয়া নেন, আরো ভালো করে আইডিয়া নেন। আমাদের স্টোরিতে আমরা আসলে দেখতে পাচ্ছি জিম তার জীবনে দুইটা বড় বড় ভুল ডিসিশন নেয় এবং এই ভুল ডিসিশনের জন্য সে সাফার করে। আমরা সেকেন্ড ডিসিশনটা তো স্যার সে ট্রাস্ট করার কারণে সে হচ্ছে কিন্তু কিন্তু তুমি এতগুলো মানুষের জীবন তুমি রিস্কে কেন রাখবে, তাই না? তাও আবার এতগুলো একটা মানুষ, জলদস্যুর জন্য। হ্যাঁ জলদস্যু মানুষের। বিশ্বাস করে। আর হচ্ছে এই জিমের যে দুর্বলতা, এটা আমরা নেক্সট ক্লাসে আরো আলোচনা করব। নেক্সট ক্লাসে আমরা যখন ওর ক্যারেক্টার আমার কাছে অ্যানালিসিস মনে করব। হচ্ছে আমার কাছে মনে হচ্ছে ও হচ্ছে গিয়ে ট্রাস্ট করছে কজ ওর যদি রিভিল হয়ে যায়, ওর যে পাস্টটা হ্যাঁ আছে হ্যাঁ, সেটা যদি বের হয়ে যায়, সে কারণে হয়তো স্কেপ করার জন্য সে রাজি হয়ে মানে যায় আমাদের যে ও জিম এখান থেকে আসলে, যেতে পারলেই হলো। হ্যাঁ আমাদের জিম আসলে অতটা মানসিকভাবে শক্ত না। সে যথেষ্ট ইজ নট মেন্টালি স্ট্রং। সে কিন্তু অতটা মেন্টালি স্ট্রং না, তার মনের জোর কম এবং সে নিজেকে হিরো হিসেবে। স্যার আমার মনে আচ্ছা, হয় সেটা একটা কারণ হচ্ছে ও বুকিশ যেই নলেজটা ওটা বেশি গেইন করে, কিন্তু এক্সেলেন্ট, ভেরি গুড। হ্যাঁ কিন্তু বুকিশের যেই হিরোরা থাকে ওরা হ্যাঁ, যা ওর গেইন করে ধারণা সব গল্পের পার্সোনাল বই আর এক্সপিরিয়েন্স বাস্তবতা থেকে। এক, কিন্তু ও তো জানে না। হ্যাঁ, কারণ গল্পের বই, গল্প আর বাস্তবতা এক না। এ জায়গায় গিয়ে সে বড় ধাক্কাটা খায়। এ জায়গায় গিয়ে সে সবচেয়ে বড় মানে রিয়েলাইজেশনটা আসে যে সে যেটাকে সে বাস্তবতা মনে করে, তার বাস্তবতা ধারণা আর সত্যিকারের বাস্তবতা এক না। স্যার এমনটা ধাক্কা কিন্তু আমরা আমাদের লাইফেও খাই। আমরা পড়াশোনা করে যখন চাকরি করতে যাই তখন আমরা বুঝি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তাহলে আজকে হচ্ছে এই পর্যন্ত। আজকে আমরা মোটামুটি কাহিনীটা জানলাম। আর হচ্ছে আপনারা আপনাদের অ্যাটেন্ডেন্স দিয়ে দেন। নেক্সট ক্লাসে আমরা এখান থেকেই শুরু করব, যে আমরা আরেকটু বোঝার চেষ্টা করব যে আসলে জিম ক্যারেক্টারটা, তার সমস্যাটা কোথায় ছিল, তার ভুলটা কোথায় ছিল এবং এখান থেকে আমরা কি কি শিক্ষা পেতে পারি। ওকে, দ্যাটস অল। আপনাদের মনে হয় আচ্ছা অনেকেরই নেক্সট বুকিশ ক্লাস শুরু নলেজের হয়ে যাবে। পাশাপাশি প্র্যাকটিক্যাল নলেজটা অনেক বেশি ইম্পর্টেন্ট এখান থেকে অনেক যেটা বেশি মনে হচ্ছে। ইম্পর্টেন্ট। হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক স্যার আছে, আসসালামু আলাইকুম। তাহলে ওকে আজকে স্যার। এই পর্যন্তই। আবার দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। টেক স্যার কেয়ার, আসসালামু ভালো থাকবেন। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে ওয়ালাইকুম স্যার, আসসালাম। আসসালামু আলাইকুম। হুম।